আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? চলে আসলাম তোমাদের ইংরেজির ৪ নাম্বার ক্লাস নিয়ে। অষ্টম শ্রেণীর যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ এবং বৃত্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলা স্পেশালি ডিজাইন করা হয়েছে এবং তোমাদের অনেক অপেক্ষার পরে আজকে কিন্তু আমরা রাইটিং এর ক্লাস করতে চলেছি। তার মানে তোমাদের বৃত্তি পরীক্ষাতে যে লেটার অথবা ইমেল আসতে পারে, স্টোরি অথবা ডায়লগ আসতে পারে এবং যে কম্পোজিশন আসতে পারে, তার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স আজকে আমি শেয়ার করব। যেহেতু এগুলো আমাদের আনসিন অবস্থাতে আসে, এই কারণে কিন্তু আমরা জানি না আমাদের ঠিক কোনটা আসবে। তাই যে কোনো সময় যে কোনো ধরনের লেটার, ইমেল, স্টোরি, ডায়লগ অথবা কম্পোজিশনকে তুমি যেন সঠিকভাবে উত্তর দিতে পারো, সেই জন্য কিন্তু আজকের ক্লাসটা। তাই দেরি না করে নিজে তো জয়েন করেছো, এখন ফ্রেন্ডকেও ডেকে নাও যাতে তোমার ফ্রেন্ডও প্রপারলি ক্লাসটা করতে পারে। আমি তাহলে 1 মিনিট সময় নিই তোমাদের কাছ থেকে এবং দেখি যে তোমরা ঠিকমতো ক্লাসে জয়েন করতে পেরেছো কিনা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, গুড নাইট বলা যায় না বিকজ গুড নাইট বলে তো ঘুমাইতে যাওয়া লাগবে। কিন্তু গুড ইভিনিংও বলা যাচ্ছে না। কি বলা যায় বলো তো? তোমরা আমাকে কমেন্ট করো। দেখি কি বলা যায়। গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো? অল রাইট। যদি আমাকে কোনোভাবে ঠিকমতো ক্লিয়ার দেখা না যায় বা শোনা না যায়, প্লিজ কমেন্ট করে দিবেন এবং নিজের নেট কানেকশনটা একটু চেক করে নেবেন যে ঠিকমতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। চলো তাহলে আমরা একটু একটু করে আগাই। আজকের ক্লাসে আমাদের মেইন টার্গেট হবে আমরা যেন লেটার এবং ইমেলস গুলা প্লাস আমাদের আদার্স যা টপিকস রয়েছে রাইটিং এর, সেগুলো আমি ঠিকমতো কভার করতে পারি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেহেতু অনেকে নতুন করে জয়েন করছো, তাই সবার জন্য আবার শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাসটা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইফাত খলিল ইকরা জয়েন করছি তোমাদের সাথে ইংরেজির আরেকটা ক্লাস নিয়ে, যে ক্লাসে কিনা আমরা লেটার, ইমেল নিয়ে আলোচনা করব, স্টোরি, ডায়লগ নিয়ে আলোচনা করব, কম্পোজিশন নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স আমরা আজকে রাইটিং এর উপরে একটা ক্লাস নিব এবং রাইটিং এর ক্লাসটা তুমি একা কেন করবে, তোমার ফ্রেন্ডদেরকেও ডেকে নাও, কারণ এই ক্লাসটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যাদের সোফার বার্ষিক পরীক্ষা বলো বা বৃত্তি পরীক্ষায় বলো রাইটিং এ অনেক 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 সমস্যার সম্মুখীন হয়েছে, সবার সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজকের আমাদের এই ক্লাসটা। আপু আজকে শেষ ক্লাস না, আজকে শেষ ক্লাস না, আমাদের আরো দুটো ক্লাস রয়েছে। একটাতে আমরা আনসিন প্যাসেজ নিয়ে কথা বলবো এবং অপরটিতে আমরা পোয়েম থেকে কোয়েশ্চেন অ্যান্সারিং এর ক্লাসটা করব। ওইটার জন্য তোমাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে, বাট রাইটিং এর জন্য ক্লাস কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। অলরাইট, যারা এখনো পর্যন্ত আপুকে চেনো না, अगेन অনেকে দেখছি জিজ্ঞেস করছো নাম কি, কে, ঠিক আছে জানিয়ে দিচ্ছি। আমার নাম ইফাত খলিল ইকরা, আমার পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। সাবজেক্টের নাম ইসোল, ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, দ্যাট মিন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে। এবং টেনেমেসে তোমাদের সাথে পড়ানোর অভিজ্ঞতা 2 বছর হলো, সর্বমোট পড়ানোর অভিজ্ঞতা এখনো পর্যন্ত 3 বছরের বেশি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন জানি ঝাপসা লাগছে। ঝাপসা লাগার তো কথা না, তাও আমি একবার চেক করে দেখি যে আদৌ ঝাপসা লাগছে কিনা, ঠিকভাবে দেখাচ্ছে কিনা। ওকে, সাজেশন দিব। সাজেশন কিন্তু অলরেডি আমাদের বৃত্তি পরীক্ষার যে কোর্সটি রয়েছে, বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স, সেই কোর্সে কিন্তু তোমাদের জন্য সাজেশন অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তাই সাজেশন কিন্তু তোমাদের হাতে আছে, শুধুমাত্র কোর্সটিতে এনরোল করে ফেলো। ইটস আ ভেরি ফ্রি কোর্স। কোর্সটিতে এনরোল করে ফেলো এবং তুমি তোমার সাজেশনটা এভেইল করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে, ওকে হাই। বরিশাল থেকে, বরিশালের মানুষগুলো আমি শুনছি খুবই ভালো হয়ে থাকে। জি আপু, দ্রুত গতিতে চলে আসি। নিজেরা তো আসবোই, নিজেদের ফ্রেন্ডদেরকেও একটু আসার জন্য আমন্ত্রণ দিয়ে ফেলি যে আমার বন্ধুরাও আসুক, আমরা একসাথে ক্লাস করি। যাদের রেজাল্ট দিয়েছে তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। অলরাইট, চলো। পোয়েম পাইনি, পোয়েম থেকে আসলে কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি আমি বেশ কিছু। সাজেশনটা একটু দেখে দিবেন যাতে পোয়েম থেকে কোয়েশ্চেন অ্যান্সার গুলো আপনারা পেয়ে যান। আর পোয়েম যেহেতু পারে না, পোয়েমের জন্য আমরা নেক্সট ক্লাসটা করব। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ পোয়েম থেকে কোয়েশ্চেন অ্যান্সারের সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। সাজেশন পাইনি, আচ্ছা সাজেশনের জন্য কিন্তু আপু কোর্সে চলে যেতে হবে। কোর্সটিতে এনরোল করে তোমরা কিন্তু সাজেশনও পেয়ে যাবে। কোর্সটি অলরেডি কিন্তু আমাদের পিন কমেন্টসে পিন করা আছে। এছাড়াও তোমরা আমাদের ক্লাস 6 to 10
গ্রুপটাতেও পেয়ে যাবে, তুমি ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপটাতেও কিন্তু পেয়ে যাবে আমাদের কোর্সের লিংক, এবং লিংকে গেলেই তুমি এনরোল করতে পারবে, করলেই তোমার কাছে সাজেশনটা অ্যাভেলেবল হয়ে যাবে। যেহেতু সাজেশনটা আমাদের অ্যাপে আছে, সো ওখান থেকে কিন্তু নিতে হবে। ওকে, চলো আপু আজকে ক্লাসে শুরু করি। শুরুতেই একদম চলে যাব তোমাদের জন্য স্পেশালি ডিজাইন করা কিছু টেমপ্লেট। আমি অনেক 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 রিকোয়েস্ট পেয়েছি যে আপু আমাদেরকে কিছু টেমপ্লেট তো আপনাকে দিতেই হবে, তাই অনেক বেশি টেমপ্লেট তো দিতে পারবো না, বাট আমি চেষ্টা করব সবচেয়ে জেনারেল একটা টেমপ্লেট তোমাদেরকে দিতে, যাতে ওটার উপর বেস করে তুমি আসলে প্রিপারেশনটা নিতে পারো। তাই শুরুতেই আমি 5টা স্টেপ বলবো তোমাকে কমপ্লিটিং স্টোরি লেখার জন্য, বা স্টোরি কমপ্লিশনের একটা টেমপ্লেট হিসেবে তোমাদেরকে আমি 5টা স্টেপ দিব, এবং সেই 5টা স্টেপ তুমি যদি ফলো করো একদম প্রপার একটা স্টোরি তুমি লিখতে পারবা। যেহেতু স্টোরি কি আসবে এটা আমরা জানি না, তাই টেমপ্লেটটাই আই গেস তোমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। সর্বপ্রথম ইন্ট্রোডাকশন। জি, সর্বপ্রথম আমরা ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে একটু আলোচনা করব। ইন্ট্রোডাকশনে কিন্তু আপু সবচেয়ে প্রথমে আমরা যেটা পাই একদম নির্দেশনাটা থাকে, তাই না? ইনস্ট্রাকশন পার্টটা থাকে, ইন্ট্রোডাকশন বা ইনস্ট্রাকশন পার্টটা যেটা থাকে, এই অংশটা কিন্তু অলরেডি তোমার এক্সামে দেওয়া থাকবে। খেয়াল করবা তোমরা অনেকে যখন স্টোরি বানাও নিজের মতো করে প্রথম থেকে লেখা শুরু করো, দেখা যায় অনেকের কাছে স্টোরিটা একটু কমন পড়ে যায়, এবং তখন কি হয় তোমরা ওই স্টোরি কমন স্টোরিটাকে না নিজের মতো করে লেখো, কোয়েশ্চেনের অংশটাকে একদম বাদ দিয়ে দাও। তাই আপু এটা কিন্তু ভুলেও করা যাবে না। কোয়েশ্চেনে যে অলরেডি প্রোভাইডেড পার্ট আছে, দ্যাট মিনস অলরেডি যে অংশটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেই অংশটাকে কোয়েশ্চেনের মতো করেই কিন্তু খাতায় তুলে লিখতে হবে, আর না হলে তোমার নাম্বারটা অটোমেটিকলি কমে যাবে। যেহেতু তোমাকে স্টোরিটা কমপ্লিট করতে বলেছে এবং তোমাকে একটা অংশ তারা তুলে দিয়েছে, সেই অংশটা কিন্তু তোমাকে অবশ্যই দিয়ে দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবা আপু। তাহলে যে অংশটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটাকে খুব ভালোভাবে পড়তে হবে, পড়ে সেই 1-2 যে সিম্পল সেন্টেন্স আছে সেই সিম্পল সেন্টেন্সটাকে নিজের খাতায় লিখে ফেলতে হবে, এবং নিজের একটা সেটিং ক্লিয়ার করার জন্য আরো 1-2টা সেন্টেন্স তুমি লিখতে পারবা। ঠিক আছে, তুমি চেষ্টা করবা আর 1 থেকে 2টা সেন্টেন্স লিখে স্টোরিটা তোমার মতো করে শুরু করে দেওয়া। ঠিক আছে, যেমন ধরো তুমি স্টোরিটা লিখলা যে একটা কাক এবং ঘুঘু, ধরে নাও এরকম কোন একটা স্টোরি আসছে যে একটা কাক এবং ঘুঘুর একটা স্টোরি, সরি স্টোরিটাতে বলা আছে যে কাক হয়তো কোনো একটা জায়গায় গিয়েছিল, সেখানে বিপদে পড়াতে ঘুঘু পাখি তাকে হেল্প করে, ধরে না এরকম কোন একটা স্টোরি আসলো। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে মেইনলি ফোকাস করতে হবে স্টোরির মেইন ক্যারেক্টারকে। পরীক্ষাতে দেওয়া অংশটা তুমি লেখার পরে তুমি কিন্তু ফোকাস করবা ওই স্টোরিটাতে, মেইন ফোকাসটাকে অংশটার মধ্যে কাকে তুমি ফোকাস করতে চাচ্ছ। ধরো তুমি ফোকাস করবা যে কাকটার উপর অথবা ঘুঘু পাখির উপর, যে কারোর উপর, তাহলে মেইন ক্যারেক্টারটা তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে, তারা কোথায় আছে এটা একটু আইডেন্টিফাই করতে হবে। যদি আর লেখা না থাকে তাহলে তুমি এটা নিজে থেকে লিখে ইন্ট্রোডাকশন শুরু করবা। সো ইন্ট্রোডাকশনের টেমপ্লেটটা দেখে ফেলো আপু। একদম শুরুতে মেইন ক্যারেক্টারকে, তারা কোথায় আছে, তাদের মধ্যে আসলে কখন থেকে কি হচ্ছে, লং এগো, লাস্ট উইক, অথবা ওয়ান্স আপন আ টাইম, কখন থেকে কাহিনীটা তুমি লিখতে চাও সেটা তোমাকে একটু মেনশন করে দিতে হবে আপু। কখন থেকে তুমি কাহিনীটা লিখতে চাও এটা তোমাকে একটু মেনশন করে দিতে হবে, এইভাবে তুমি স্টোরি স্টার্টিংটা দিবা। ঠিক আছে, আমি তো একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি আপু, ঝাপসা আসার তো কোনো আসলে এখানে কারণ আমি দেখতে পাচ্ছি না। তোমরা একটু নেটটা চেক করে দেখো আপু। ওকে, সো একদম ইন্ট্রোডাকশনে তুমি চলে যাবা মেইন ক্যারেক্টার, তারা কোথায় আছে, কখন থেকে কাহিনী শুরু হয়েছে, এই কয়টা প্রশ্নের উত্তর তুমি ওখানে লিখে ফেলবা। কখন ঘটনা শুরু হয়েছিল, কোথায় তারা আছে, প্রধান চরিত্রকে, এই সমস্ত কিছু দিয়ে তুমি তোমার ইন্ট্রোডাকশন শুরু করবা। তো তোমার বিসমিল্লাহ থাকবে যে তোমার স্টোরিতে মেইন ক্যারেক্টার দিতে হবে, সেটিং দিতে হবে, দ্যাট মিনস তারা কোন জায়গায় আছে এবং কখন এই ঘটনাটা ঘটেছিল, এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। স্টেপ 2-তে আসবো আমরা, কনফ্লিক্ট বা সমস্যা, বা যেই স্টোরিটা আমি তৈরি করছি সেই স্টোরিটার আমি তৈরি করাই শুরু করব, মানে রাইজিং কনফ্লিক্ট বলে এটাকে ইংলিশে, আমরা রাইজিং কনফ্লিক্টটা শুরু করব। রাইজিং কনফ্লিক্ট শুরু করার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে কোনো একটা খারাপ মুহূর্ত অথবা কোনো একটা চ্যালেঞ্জ কিন্তু স্টোরিতে অবশ্যই থাকবে, আদারওয়াইজ তো সেটা স্টোরি হবে না। যদি আমি ধরো খরগোশ আর কচ্ছপের স্টোরিটা চিন্তা করি, তাহলে ওখানে কি হয়েছিল, কচ্ছপটাকে খরগোশটা ইনসাল্ট করেছিল, বলেছিল যে তুমি আসলেই ঠিক মতো চলতে পারো, তুমি অনেক স্লো, তোমার কি হবে। সো ওই যে ইনসাল্ট করেছিল ওখান থেকে কিন্তু আসলে
খরগোশকে কচ্ছপ চ্যালেঞ্জ করেছিল। সো ওই যে চ্যালেঞ্জ করা পর্যন্ত পার্টটা, দ্যাটস কল্ড দ্য রাইজিং কনফ্লিক্ট। আমরা একদম শুরুতেই আস্তে আস্তে সমস্যাটা স্টেট করব। সো শুরুতে আমি স্টোরির কাহিনী বলবো, মানে কারা আছে, কোথায় স্টোরিটা হচ্ছে, কোন সময় ঘটনাটা ঘটেছিল। তারপরে আমি বলবো হচ্ছে একটা কনফ্লিক্ট তৈরি করা বা একটা সমস্যা বা চ্যালেঞ্জ তৈরি করা, যে কিছু খারাপ মুহূর্ত ছিল বা ঘটনাটা যে চ্যালেঞ্জিং ছিল সেই অংশটা আমি লিখবো। তারপরে আমি এটাতে কি লিখতে পারি, আমি লিখতে পারি যে কোনো একটা প্রয়োজন আছে, কোনো ডেঞ্জারে আছে, কোনো একটা ভুল তারা করেছে, অথবা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে ক্যারেক্টারের যে মেইন প্ল্যানটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায় এবং কোনো একটা সমস্যা এখানে আমরা উৎপত্তি করব। তারপরে আমরা কি করবো আব্বু, আমরা চলে যাব হচ্ছে সিম্পল সেন্টেন্সে সাডেনলি দিয়ে আমরা যেটা লিখতে পারবো। সাডেনলি দ্য tortoise realized the hare is actually not right. I can do this, I can do that. But suddenly the tortoise felt very angry and he challenged the hare for the race. So এই ধরনের আমরা একটা suddenly নামক যে ট্রানজিশনাল ওয়ার্ড আছে, এই ট্রানজিশনাল ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারবো। এইটা করতে পারি। এছাড়া আমি যদি কোনো আনএক্সপেক্টেড প্রবলেম পাই তখন আমি লিখতে পারি an unexpected problem occurred, অথবা desperately needed, যদি কোনো নিড থাকে। এখন তোমার আপু কয় ধরনের স্টোরি আসতে পারে? আসতে পারে ফেবল বেসড, তার মানে ইসপের ফেবল বা যে কোনো ফোক টেল বেসড স্টোরি আসতে পারে, তোমার কোনো প্রবলেম অ্যারাইজিং রিয়েল লাইফ স্টোরি আসতে পারে, অথবা কোনো নেসেসিটি বেসড রিয়েল লাইফ স্টোরি আসতে পারে। সো 3 ধরনের স্টোরির জন্য 3 ধরনের প্লট আমরা তৈরি করব। যদি আমার কোনো ফেবল আসে তাহলে একটা রিয়েলাইজেশন আসবে, দ্যাট মিনস কোনো একটা চ্যালেঞ্জ বা কোনো একটা প্রবলেম ওই ক্যারেক্টারগুলোর মাঝখানে আসবে। যদি ধরো রিয়েল লাইফ বেসড হয় তাহলে একটা সাডেন প্রবলেম অকার করতে পারে, আর কোনো একটা নিড থাকতে পারে। এই জিনিসটা তোমাকে একটু ফাইন্ড আউট করতে হবে। আই নো একটু কঠিন মনে হচ্ছে, বাট জিনিসগুলো যখন আস্তে আস্তে সামনে যাবে আই গেস তুমি বুঝতে পারবা। তারপরে আপু যখন অ্যাকশন বা স্ট্রাগল, একদম সংগ্রামের পার্টটা আসবে, এটা হচ্ছে আমাদের স্টেপ 3। বলেছিলাম না 5টা স্টেপ, 5টার মধ্যে 3 নাম্বার স্টেপ হচ্ছে আমি এখন মেইন প্রবলেমটা বলবো। প্রথমে কি প্রবলেমটা শুরু হয়েছে, এখন মেইন প্রবলেমে আমরা ঢুকে যাচ্ছি, সমস্যাটা আমরা খুব সুন্দর করে সমাধানের দিকে আগাচ্ছি, ঠিক আছে? এক্ষেত্রে ধরো আমরা বলতে পারি যে দ্য ক্যারেক্টার মেক্স অ্যাটেম্পট, অথবা ধরো দ্য ক্যারেক্টার ইজ ইন্টারেস্টেড ইন দিস, এরকম করে আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা ফার্স্ট দিয়ে শুরু করতে পারি, ক্যারেক্টারের নাম ট্রাইড সামথিং। যেমন হেয়ার এন্ড টর্টয়েসের স্টোরিতে কি ছিল, ফার্স্ট দ্য হেয়ার স্টার্টেড দ্য রেস উইথ এ ফুল স্পিড, রাইট? এবং সে অনেক দূরে গিয়ে গেল, হি অ্যাকচুয়ালি ওয়েন্ট রিয়েলি ফার, বাট দ্য টর্টয়েস started on its own pace, it fall behind. সো ওই পর্যন্ত, বাট কি হলো, দ্য প্ল্যান ফেল। কোন প্ল্যান ফেল? একটা পর্যায়ে গিয়ে টর্টয়েসটা কিন্তু ঠিকই চলছিল, বাট হেয়ার ঘুমাই গেল, রাইট? সো দ্য হেয়ার ফেল asleep, it thought of taking some rest and it fell asleep. Meanwhile the tortoise kept walking, সে কিন্তু থামে নাই, without stopping. তারপরে আমরা এবার ক্লাইম্যাক্সে যাব। ক্লাইম্যাক্স মানে হচ্ছে শেষের দিকে, রেজুলেশন। আমরা এখন অলমোস্ট কাহিনী বলে ফেলছি, এখন আমি কাহিনী শেষের দিকে যাচ্ছি, ঠিক আছে? একদম উত্তেজনা তৈরি করব যে যখন হেয়ারটা টর্টয়েসকে মানে পেছনে ফেলে সে কি করলো, সে ঘুমায় গেল, এখন কি হবে? এরপরে সে ঘুম থেকে উঠলো, লম্বা একটা ঘুম থেকে উঠলো, উঠে দেখলো কোথাও টর্টয়েসটা নাই, দ্যাট মিনস কচ্ছপটা কোথাও নাই। তাহলে হেয়ার থট হি হ্যাড প্লেন্টি অফ টাইম অ্যান্ড হি স্টার্টেড হিজ রেস। এবং সে কি করলো, ওই যে দেখো উত্তেজনা, সে কিন্তু চিন্তা করতেছে যে সে তো অনেক সময় পাচ্ছে, রাইট? কিন্তু এক সময় যখন সে একদম কাছাকাছি চলে গেল ফিনিশিং লাইনে, হি স দ্যাট দ্য টর্টয়েস ইজ অ্যাবাউট টু ক্রস দ্য ফিনিশিং লাইন। এই যে ক্লাইম্যাক্সটা মানে একটা খুবই ইন্টেন্স মোমেন্ট, রাইট? তখন টর্টয়েস জিতবে নাকি হেয়ার জিতবে? টর্টয়েস তো স্লো, তাহলে ও আগে গিয়েও কি জিততে পারবে, নাকি হেয়ার ওকে আগেন ক্রস করে চলে যাবে? এই সমস্ত কিছু কিন্তু একটা টেনশন ক্রিয়েট করে, রাইট? সো এই টেনশনটাই তোমাকে ক্রিয়েট করতে হবে ক্লাইম্যাক্স পার্টে, দ্যাট মিন্স স্টেপ 4 এ। এরপরে তুমি চলে যাবা স্টেপ 5 এ, যেখানে তুমি কনক্লুশন দিবা এবং মোরালটা লিখবা, যদি মোরাল থাকে তো। আর না হলে মোরাল লেখাটা জরুরি না, যদি মোরাল থাকে তাহলে মোরাল লিখবা। যেমন হেয়ার এন্ড টর্টয়েসের ক্ষেত্রে একটা মোরাল আছে, সো স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। এছাড়া ধরো আরো অনেক স্টোরিতে অনেক আছে, থার্স্টি ক্রোতে আছে যে ইফ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, দেন
স্টিকের কাহিনীটাতে যেখানে বাবা হচ্ছে তার ছেলেদেরকে কাঠি একসাথে বেঁধে দেয়, বলে ভাঙতে, আবার একটা একটা করে দেয় বলে ভাঙতে, ওটাতে আছে ইউনিটি, স্ট্রেংথ, এরকম অনেকগুলো মোরাল আছে। সো তুমি চাইলে মোরালগুলো লিখতে পারো, লিখলে একটু টিচার খুশি হতে পারে, +1 পয়েন্ট হতে পারে। বাট যদি না লেখো, একদমই না পারো, ইন দ্যাট কেস এটাতে মাথা ব্যথা করার মতো কিছু না, ইটস নাথিং ভেরি সিরিয়াস। সো আমরা যখন কনক্লুশনে যাব তখন কি লিখবো? দেখো, হেয়ার এন্ড টর্টয়েসের স্টোরিতে কিন্তু কনক্লুশনে কি হয়েছে, আলটিমেটলি টর্টয়েস জিতে গেছে, হেয়ার ফেল বিহাইন্ড, এবং কতক্ষণে, অল্প একটুর জন্য, যে ও হেরে গেছে, এবং সে ঘুরে গিয়ে হেয়ারকে একটা শিক্ষা দিছে যে ইভেন ইফ আই এম স্লো, I know how to continue my work, I know how to be consistent, and that's why I won the race. And ও নিজেই মোরালটা দেয়, রিমেম্বার, স্লো এন্ড স্টাডি অলওয়েজ উইন্স দ্য রেস। ওকে, সো এইভাবে তুমি তোমার স্টোরি রাইটিং শেষ করবা উইদিন 5 সেন্টেন্সেস, উইদিন 5 স্টেপস, ঠিক আছে? সো ফাইনাল লাইনে তুমি তোমার নীতিবাক্য বা মোরালটা লিখতে পারো, এইভাবে তুমি তোমার স্টোরি কমপ্লিট করতে পারো। এবার বলো, কার স্টোরি রাইটিং এ কি কি প্রবলেম আছে? কোর্সের লিংকটা পাচ্ছি না। আচ্ছা, আমি দেখছি। না, ক্লাসটা ঠিক সময় শুরু হয়েছে, 8টা বাজে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা, আমাদের 8টা বাজেই ক্লাস শুরু হয়েছে। ওকে, so students are asking for the link of the course, বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার কোর্সের লিংক, এবং আমি এখন এটা দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু অপেক্ষা করো। এছাড়া মুখস্থ হয় না আপু, মুখস্থ না করে এই 5টা স্টেপে লেখার ট্রাই করো। একটা ইন্ট্রোডাকশন দাও, যেখানে তুমি প্রথমে ক্যারেক্টার সম্পর্কে বলবা, কাহিনীর স্থান সম্পর্কে বলবা, এবং ঘটনা কখন ঘটেছিল, সেটা কি অনেক আগে হয়েছিল, নাকি লাস্ট ডে হয়েছিল, নাকি লাস্ট ডে উইক হয়েছিল, নাকি গতকালকে হয়েছিল, এই জিনিসগুলো তুমি স্টেট করবা। তারপরে তুমি চলে যাবা স্টেপ 2, যেখানে তুমি কাহিনী শুরু করবা, কাহিনী বলা শুরু করবা, একটা সেটিং তৈরি করবা, একটা মহল তৈরি করবা। তারপরে তুমি ক্লাইম্যাক্সে চলে যাবা। ক্লাইম্যাক্সে তুমি কি করবা? তুমি একদম টেনশন মহল বলবা, যেখানে মেইন সমস্যাটা বলবা, মেইন কাহিনীটা বলবা। তারপরে আস্তে আস্তে রেজুলেশন, শেষের দিকে যাবা, যে এখন রেজাল্ট রিভিল হবে, একটা টেন্সড মোমেন্ট, রেজাল্ট কি হতে চলেছে। এরপরে তুমি কনক্লুশন দিয়ে শেষ করবা। সো দিজ আর দ্য 5 স্টেপস, এগুলাকে তুমি ফলো করো, দেখবা একদম একটা ভার্টিক্যালের মতো যায়। জেনারেলি যে কোনো স্টোরি আপু এরকম যায়, যেটা একদম নিচ থেকে শুরু হয়, উপরে উঠে আবার ঠাস করে নেমে যায়। সো এই পোর্শনটাকে আমরা বলি ক্লাইম্যাক্স, এই পোর্শনটাকে বলি ক্লাইম্যাক্স। এবং এটা লিখতে আমাদের সবচেয়ে বেশি প্যারা লাগে ক্লাইম্যাক্স লিখতে, যখন আমরা স্টোরিটাকে খুব টেন্সড অবস্থায় পাবো, যখন মানুষ চিন্তা করবে স্টোরি পড়ার সময় কি হচ্ছে, কি হতে পারে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে ক্লাইম্যাক্স। ওকে, ক্লাইম্যাক্স যদি ক্রিয়েট করতে পারো, তোমার কাহিনী সেট। সো মুখস্থ না করে চেষ্টা করো যে কাহিনীগুলোকে একটু স্টেপ বাই স্টেপ ভেঙে কিভাবে লিখতে পারো। আর কিছু আর একটু বুঝাই দেন ভালো করে, কিভাবে আর কিভাবে বুঝাই দেবো বলো, হেল্প করি, বলো। ওকে, আই থিঙ্ক এতক্ষণে পিন কমেন্টে তোমাদের কমেন্ট পেয়ে যাওয়ার কথা। সো পিন কমেন্টে কোর্সের লিংকটা দেওয়া আছে, সুন্দর মতো চলে যাও এবং কোর্সটাতে এনরোল করে সাজেশনটা নিয়ে নাও। বুঝি নাই। আপু বুঝি নাই আপু, স্টোরি কি নিজের মতো করে লিখলে তৈরি করে লেখা যাবে? অফকোর্স, স্টোরি অবশ্যই নিজের মতো করে তৈরি করে লেখা যাবে। দেখো, পরীক্ষায় যে কোন স্টোরি আসবে এটা তো তুমি জানো না, তাই না? যেহেতু তুমি জানো না কোন স্টোরি আসবে, সো নিজের মতো করে প্রিপেয়ার্ড হওয়াটাই বেটার। অর্থ স্পষ্ট হতে হবে, এক্স্যাক্টলি। ইম্পর্টেন্ট স্টোরিগুলা সাজেশনে দেওয়া আছে, একটু কোর্সটাতে এনরোল করে ফেলো, ওখানে সাজেশন আছে। সাজেশনে ইম্পর্টেন্ট স্টোরি আমি লিস্ট করে দিয়েছি, এই মুহূর্তে আমার কাছে স্লাইডে নাই, বাট ইম্পর্টেন্ট স্টোরি আমি লিস্ট করে দিয়েছি, ওখান থেকে দেখে নাও। সরি, স্টোরি কি নিজের মতো, হ্যাঁ বলছি তো, স্টোরি কি কি আসতে পারে, ইম্পর্টেন্ট গুলা আপু আমি অলরেডি সাজেশনে দিয়েছি। সো সাজেশনটা একবার দেখে নাও, তাহলে বুঝে যাবা। থ্যাংক ইউ সো মাচ। সাজেশন কোর্সে আছে, কোর্সের লিংক পিন কমেন্টে আছে, সো ডু দ্যাট।
কোর্সে চলে যাও। বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতির একটা ফ্রি কোর্স আছে, এটাতে পেইড না, এটাতে টাকা দেওয়া লাগবে না, ফ্রি কোর্স। তুমি জাস্ট কোর্সটাতে এনরোল করো, এনরোল করে তোমরা একটা ট্রানজাকশন আইডি পাবা, ওই আইডি দিয়ে অ্যাপে লগ ইন করো। অ্যাপে লগ ইন করলে অ্যাপ থেকে তুমি সাজেশন নামাতে পারবা। সো একটু হ্যাসেল আছে, বাট করতে হবে। এভাবে করলে তুমি কিন্তু সাজেশনটা পেয়ে যাচ্ছ আপু। এবার আমাকে বলো স্টোরি নিয়ে কার কি সমস্যা? আপু ইংলিশ বানাইতে পারি না। বাংলা তো পারো, বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করো। ইংলিশ ভাবতে হবে না, বাংলা ভাবো, বাংলা ভেবে সেটাকে জাস্ট ট্রান্সলেট করো। আমি বাংলায় বলছি যে কচ্ছপটা খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতা লাগায়, তাহলে এটাকে ইংলিশে কিভাবে বলবো? দ্য টর্টয়েস স্টার্টেড আ রেস। দৌড় প্রতিযোগিতা কি? রেস উইথ দি হেয়ার অথবা উইথ দি র্যাবিট, যেভাবে লিখতে চাও। উই হ্যাভ গুগল, উই হ্যাভ চ্যাট জিপিটি, উই হ্যাভ টনস অফ এআই। তুমি যদি কোনো অর্থ না পারো, তুমি যদি কোনো শব্দ না পারো, তুমি ওদেরকে জিজ্ঞেস করতে পারো। রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস হয়েছে আপু, একটু চেক করে নাও, ওখানে তুমি বেশ কিছু আইডিয়াস পাবা কিভাবে তুমি রাইট ফর্ম অফ ভার্বস প্র্যাকটিস করবা। এন্ড অবভিয়াসলি এখন 18টা রুলস তো পড়ানো যাবে না, বাট আমি চেষ্টা করেছি যতটুকু তোমাদের ইজিয়ার হয় সেভাবে বুঝিয়ে দেওয়ার। সো ওই ক্লাসটা একটু ফলো করে নাও। মোরাল কি লিখবো এটার জন্য? মানে হেয়ার এন্ড টর্টয়েসের স্টোরি তুমি যদি মোরাল লেখো, লিখতে হবে যে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। তুমি যদি দ্য ক্রো থার্স্টি ক্রো এর স্টোরির মোরাল লিখতে চাও, তাহলে তুমি লিখতে পারো where is a if there is a will there is a way। লেকচার শিটে কি সাজেশন? হ্যাঁ 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 ওইটাই। স্টোরিতে কয়টা ধাপ থাকে? একটা স্টোরিতে আপু জেনারেলি 5টা ধাপ থাকে। একটা হচ্ছে শুরু, ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে রাইজিং কনফ্লিক্ট, তারপরে থাকে হচ্ছে মেইন কনসার্ন, তারপরে হচ্ছে ক্লাইম্যাক্স, এরপর হচ্ছে কনক্লুশন। সো আমাদের যে কোনো স্টোরিতে 5টা ধাপ থাকে। তুমি 3 থেকে 5টা প্যারা করতে পারো ইফ ইউ নিড। আনকমন স্টোরি আসে, এই যে এই জন্য 5টা স্টেপ বলছি। একদম প্রপারলি তোমাকে কোনো স্টোরি না বলে আমি স্টেপ ওয়াইজ বলে দিছি যে এই স্টেপ ফলো করো, তাহলে আনকমন স্টোরি আসুক আর কমন স্টোরি তুমি তো বানাইতেই পারবা। লিংকটা আপু অলরেডি কমেন্টে পিন করা আছে, একটু চেক করা, যদি না আসে তারপরে তুমি আমাদের ক্লাস 8-এর গ্রুপটার মধ্যে দিও। আমি আচ্ছা ঠিক আছে ক্লাসের পরে আবার তোমাকে ওই কোর্সের লিংকটা আমার একটা ভিডিওর নিচে কমেন্টে পোস্ট করে দিব, ঠিক আছে? ওকে ডান। আমরা এটা তো বুঝে গেছি না, তাহলে চলো এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের ফর্মাল লেটারের টেমপ্লেটে, মানে অ্যাপ্লিকেশন যাকে আমরা বলি। সো ফর্মাল লেটারের একদম তোমাকে আমি টেমপ্লেট ধরে দিয়ে দিব, শুধুমাত্র ভেতরে লেখাটা তোমাকে লিখতে হবে আপু। ফর্মাল লেটারে আমি একদম তোমাকে টেমপ্লেট দিয়ে দেবো, দ্যাট মিনস এটা ফলো করলে তুমি পরীক্ষার মধ্যে হুবহু লিখে দিলেও কোনো সমস্যা নেই। তোমার শুধুমাত্র সাবজেক্ট বসাতে হবে, অ্যাড্রেসটা বসাতে হবে, আর হচ্ছে ভেতরের টপিকটা বসাতে হবে, আর কোনো কিছু তোমাকে নতুন করে বসাতে হবে না আপু। সো এটা একটু ফোকাস করো। আমরা যে কোনো ফর্মাল লেটার, যেটাকে আমরা কিনা বলি হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা লেখার জন্য তুমি বিসমিল্লাহ হচ্ছে ডেট দিবা, ফার্স্টে ডেট টু দ্য হেডমাস্টার, অবশ্যই হেডমাস্টার হবে, প্রিন্সিপাল লেখার কোনো দরকার নাই। হেডমাস্টার এক্স হাই স্কুল, যেহেতু আমরা বৃত্তি পরীক্ষা দিচ্ছি, যদি তোমার পরীক্ষার মধ্যে স্কুলের নাম উল্লেখ থাকে, এটার জন্য প্রথম করণীয় হচ্ছে ভালো করে প্রশ্ন পড়তে হবে। যদি ধরো তোমার পরীক্ষার মধ্যে দেওয়া থাকে যে একটা স্কুলের নাম, ধরো করমজল হাই স্কুল লেখা আছে, যদি লেখা থাকে যে করমজল হাই স্কুলে তুমি পড়ো, তাহলে তোমাকে ওখানে ওই করমজল হাই স্কুলই লিখতে হবে। তোমার যেই স্কুলের নাম উল্লেখ থাকবে তুমি সেই স্কুলের নাম দিবা, আদারওয়াইজ এক্স দিবা, অথবা দিবা হচ্ছে উল্লেখিত স্কুল। প্রশ্নে উল্লেখিত স্কুল দিবা অথবা এক্স হাই স্কুল দিবা, অ্যাড্রেস দিবা। তুমি যদি এক্স হাই স্কুল দাও সেটাকে ঢাকা বাংলাদেশ দিতে পারো, অথবা তোমার উল্লেখিত স্কুলের যে অ্যাড্রেস আছে সেটা তুমি দিতে পারো। তারপরে তুমি সাবজেক্ট দিবা অ্যাপ্লিকেশন ফর, তারপর টপিক যেটা, অ্যাপ্লিকেশন ফর মেনি থিংস হতে পারে, অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট ফান্ড হেল্প, অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্ট, অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, যে কোনো ধরনের টপিক থাকতে পারে। সো অ্যাপ্লিকেশন ফর এর পরে তুমি তোমার টপিকটা লিখবা, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর লিখে তুমি তোমার টপিকটা লিখে দিবা। এরপরে স্যার অথবা ম্যাম যেটা তুমি লিখতে চাও, ডিয়ার স্যার অথবা ম্যাম তুমি লিখো, সমস্যা নাই। স্যার অথবা ম্যাম দিয়ে শুরু করে উইথ ডিউ রেসপেক্ট,
কমা আই এম এ স্টুডেন্ট অফ ইউর ইনস্টিটিউশন রাইটিং ইন রেফারেন্স টু, মানে তুমি তোমার সাবজেক্টটা লিখবা, তুমি কেন আসলে লিখতেছো। অথবা তুমি লিখতে পারো ব্রিং ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, অথবা তুমি লিখতে পারো অ্যাড্রেস দ্যাট। রাইটিং ইন রেফারেন্স টু, ব্রিং ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, অথবা রাইটিং টু অ্যাড্রেস দ্যাট, যে কোনো কিছু তুমি লিখতে পারো। লিখে তোমার মেইন প্রবলেমটা লিখবা, তুমি কেন লিখতেছো সেটা, ঠিক আছে। টপিক, কেন লিখছো বা কেন লিখতেছো সেটা তুমি লিখবা। তারপরে মাই মেইন কনসার্ন ইজ রিলেটেড টু, সেটা তুমি লিখবা। মানে তোমার মেইন এবার বডি লেখা শুরু করবা। সো মেইন বডি তুমি লিখতেছো, তুমি স্টার্টিং এ তোমার ব্যাখ্যাগুলো দিবা। যে তোমার লিভ চাই, তাহলে তোমার কেন লিভ চাই, কারণ তুমি অসুস্থ। তোমার যদি অ্যাডভান্স লিভ চাই তাহলে তোমার কোনো কিছু প্ল্যান আছে, হয়তো বোনের বিয়ে, হয়তো বা বাসায় কোনো সমস্যা, সেটার জন্য তোমার অ্যাডভান্সে লিভ লাগবে। তোমার যদি স্টুডেন্ট ফান্ড থেকে হেল্প লাগে, তাহলে তোমার বাসায় কি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আছে সেটা তোমাকে লিখতে হবে। তোমার যদি ধরো এমন একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় যেখানে কোনো স্কুলে কোনো ক্লাব তৈরি করতে হবে, অথবা ধরো তোমার এমন একটা অ্যাপ্লিকেশন লিখতে হচ্ছে যেখানে তোমার স্কুলের কোনো একটা সমস্যা অ্যাড্রেস করতে হবে, অথবা এলাকার চেয়ারম্যান মেম্বার তাদেরকে লিখতে হবে, ওগুলোর জন্য সেম টেমপ্লেটে তুমি লিখতে পারবা, ঠিক আছে। তুমি মেইন প্রবলেমটা ফোকাস করবা, তারপরে তুমি চলে যাবা সেকেন্ড প্যারাতে। এখানে তুমি অ্যাডিং কোনো ডিটেলস যদি থাকে তুমি লিখবা, আদারওয়াইজ লেখার দরকার নাই। এটা হচ্ছে অপশনাল। যদি তোমার অনেক বেশি ডিটেলস থাকে, ধরো তোমার ক্লাব দরকার, তাহলে অনেক ডিটেলসে লিখতে হবে। তোমার যদি স্টুডেন্ট ফান্ড থেকে হেল্প দরকার হয়, ওটাকে অনেক ডিটেলসে লিখতে হবে। তুমি যদি চেয়ারম্যান বা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টে কোন কারো কাছে বা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে ধরো তুমি লিখছো, তখন কিন্তু তোমার আবার বেশি করে লিখতে হবে। তো ওইটার জন্য তোমার এই এক্সট্রা একটা প্যারা আছে, এটা অপশনাল, যদি লাগে ইউজ করবা, আদারওয়াইজ ইউজ করার দরকার নাই। তারপরে এন্ডিং এ চলে যাবা, এটা হচ্ছে এন্ডিং। therefore I expect to resolve this matter, যদি কোনো ম্যাটার রিজলভ করতে হয়, অথবা I pray and hope that you would be kind enough to, অথবা তুমি দিতে পারো pay your kind attention to the fact that, তারপরে তুমি এন্ডিং এ তোমার যেই টপিকটা ছিল সেই টপিক সম্পর্কে লিখবা। তোমার মেইন টপিকটা সম্পর্কে লিখে দিবা। তারপরে ইয়ার্স ফেইথফুলি দিতে পারো, সিনসিয়ারলি দিতে পারো, রেসপেক্টফুলি ইয়ার্স দিতে পারো, যেটা তোমার পছন্দ হয় সেটা দাও। অবলিক দেওয়া আছে, যেটা ভাল লাগবে ওটা দিবা, হুবহু সব লিখে দিয়ে আসো না, তাহলে টিচার মাইরে দিবে। তারপরে তোমার নিজের নাম দিবা, যদি 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 প্রশ্নে তোমার কোনো নাম উল্লেখ করা থাকে সেই নাম দিবা, ঠিক আছে। প্রশ্নের নাম অথবা এক্স অথবা ওয়াই, যেটা তোমার দিতে ইচ্ছা করে সেটা দিবা। নিজের নাম লেখা দিয়ে এসো না, নিজের নাম আবার লেখা দিয়ে এসো না, বানায় একটা নাম দিবা, ঠিক আছে। ইয়োর টাইটেল অথবা কন্ট্যাক্ট ইনফো, মানে তুমি কোন ক্লাসে পড়ো, কত নাম্বার তোমার রোল, সবকিছু। অ্যাপ্লিকেশন 2 পেজ লিখলে হবে, হ্যাঁ 2 পেজ লিখলে হবে, তবে পাশাপাশি 2 পেজ লিখবা। তুমি যদি অ্যাপ্লিকেশন 2 পেজ লিখতে চাও আপু, এরকম পাশাপাশি 2 পেজে লিখবা, এরকম এরকম, মানে এপিটোপিট এভাবে লিখবা, এটা বেস্ট অপশন। এপিটোপিট লিখবা না, পাশাপাশি 2 পেজে লেখার চেষ্টা করবা, বাট 2 পেজের বেশি যায়ও না, 3 পেজে যায়ও না। কোয়েশ্চেন থাকলে করে ফেলো, এভাবে না বলে কোয়েশ্চেন থাকলে করে ফেলো। আমি চেষ্টা করব যতটুকু পারি। আপু নিজের স্কুলের নাম দিলে হবে না, না নিজের স্কুলের নাম দিলে গোল্লা দিবে, একদম নিজের স্কুলের নাম দিবে না। এক পেজ লিখলে হবে না, দৌড়াবে। অ্যাকচুয়ালি এক পেজে লিখতে হয়, বাট যদি কারোর লেখা অনেক বড় হয়, যদি অনেক বড় অ্যাপ্লিকেশন হয়, তখন কি করবা, এই জন্য 2 পেজের ব্যবস্থা আছে, পাশাপাশি 2 পেজ। কিন্তু তুমি এক পেজ লিখলে তো বেস্ট, বেস্ট মানে বেস্ট। জেনারেলি তো এক পৃষ্ঠায় লিখতে হয় আপু, কিন্তু এখানে ধরো বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা 2 পেজ প্রেফার করি। তবে অ্যাপ্লিকেশন যদি অনেক বড় না হয়, ধরো লিভ অফ অ্যাবসেন্ট, লিভ ইন অ্যাডভান্স, বা ধরো ছোট ছোট যে অ্যাপ্লিকেশন গুলো, এগুলাকে তো যেভাবেই হোক এক পেজে আটায় ফেলবা। আদারওয়াইজ তোমার যদি অনেক বড় অ্যাপ্লিকেশন হয়, যে ক্লাব খোলার জন্য, লাইব্রেরি খোলার জন্য, সরি,
অথবা ধরো তোমার এলাকার পানি সমস্যা নিয়ে তুমি চেয়ারম্যানকে লিখবা, ডিস্ট্রিক্ট কমিশনারকে লিখবা, এগুলোর জন্য তোমার একটু বড় করে লিখতে হয়, তখন তুমি 2 পেজ লিখতে পারো। নিজের স্কুলের নাম দেওয়া যাবে না, বানায় লিখবা এক্স হাই স্কুল, এক্স হাই স্কুল, কোনো কথা নাই। নিজের স্কুলের নাম দেওয়া যাবে না, নিজের নাম দেওয়া যাবে না, নিজের কন্ট্যাক্ট ইনফো দেওয়া যাবে না, একদম নিজের কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। বৃত্তি পরীক্ষা যেহেতু সরকারি ভাবে হচ্ছে, সরকারি যে কোনো পরীক্ষাতে বা যে কোনো পাবলিক পরীক্ষাতে নিজের পরিচয় লেখা যায় না আপু, এটা একদমই নিষিদ্ধ। তো ভুলেও নিজের নাম লিখতে যাবে না। আর কোনো প্রশ্ন আছে থাকলে করো। আর কোনো প্রশ্ন থাকলে করে ফেলো। না, নিজের নাম দেওয়া যাবে না, কারণ অনেক সময় জেনারেলি যে কোনো পাবলিক পরীক্ষায় তোমার পরিচয়টা প্রথম পেজ থেকে তুলে ফেলা হয়, আর এই খাতাগুলো আসলে কে দেখে কেউ জানে না। এরকম সিচুয়েশন যদি হয় যে তোমার খাতা কে দেখবে কেউ জানবে না, এবং সরকারি পরীক্ষা হচ্ছে, এই জন্য সরকারি পরীক্ষাতে একদম নিষিদ্ধ থাকে। তোমার স্কুলের টিচারকে জিজ্ঞেস করবা, সেও তোমাকে বলবে নিজের নাম লেখা যাবে না, নিজের স্কুলের নাম লেখা যাবে না, এটা একদমই নিষিদ্ধ। স্টোরিতে মোরাল কি মাস্ট না আপু? স্টোরিতে মোরাল মাস্ট না, যদি থাকে দিতে পারো, যেমন ফেবল গুলাতে জেনারেলি স্টোরির মোরাল থাকে, বাট যদি মোরাল না থাকে তাহলে জোর করে দেওয়ার কোনো কিছু নাই। যদি কোনো র্যান্ডম নাম দিই, নাম অ্যাভয়েড করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব, এক্স ওয়াই দিব যদি কোনো নাম না থাকে, কারণ র্যান্ডম নামও তো কারো না কারো নাম। তোমার নাম সকিনা নাই হইতে পারে, বাট সকিনা কারো না কারো তো নাম ডেফিনেটলি। কোন বিদ্যালয়ের নাম দেবো? এক্স। আল্লাহ, টেমপ্লেট কেন দিছি ভাই? টেমপ্লেটে বলে দিছি এক্স হাই স্কুল লিখবা। স্টোরি না জানলে কিভাবে বানাবো? আন্দাজে। ধরো তোমাকে একটা স্টোরি দিছে, একটা ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, তুমি কি বাংলায় স্টোরি বানাইতে জানো না? অবশ্যই জানো। তুমি ভাববা, ভেবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবা। না থাকাটাই তো স্বাভাবিক, বিকজ দিজ আর আনসিন, এটা তো কোনো সিন না, তোমার তো এটা কোনো সাজেশন নাই, স্পেসিফিক কোনো কাজ কোনো কিছু থেকে আসবে, এটা তো জরুরি না। লেটারে নিজের নাম লেখা যাবে? কোথাও নিজের নাম লেখা যাবে না, কোথাও নিজের নাম লেখা যাবে না, নিষিদ্ধ। আর কারো কোনো প্রশ্ন রিগার্ডিং দিস? এক্স ওয়াই দিয়ে লিখবো? জি, এক্স ওয়াই দিয়েই লিখবেন, এক্স এ বি সি ডি ই এফ জি যেটা দিয়ে লিখবেন লিখবেন, বাট নিজের অ্যাকচুয়াল নাম এবং স্কুলের অ্যাকচুয়াল নাম লেখা যাবে না, নিষেধ। কন্ট্যাক্ট ইনফোতে কি লিখবো? কন্ট্যাক্ট ইনফোতে লিখবেন হচ্ছে আপনার রোল নাম্বার, বানানো একটা রোল নাম্বার, সেকশন, ব্যাচ, ব্রাঞ্চ, যদি চান হচ্ছে শিফট দিতে শিফট, সেগুলো দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটা কল্পনা করেই লিখতে হবে। যদি আনসিন হয় স্টোরি, যদি একেবারেই কিছু না পারো, তাহলে কল্পনা করেই লিখতে হবে, যতটুকু তুমি কল্পনা করতে পারো। আর হ্যাঁ, লেটার, স্টোরি, ইমেল, কোথাও নিজের নাম উল্লেখ করা যাবে না। এক্স ওয়াই জেড এ বি সি যা লিখতে চাও লিখতে পারো, রোমান লেটার স্টাইলে লিখতে পারো, গ্রিক লেটার্স লিখতে পারো, আলফা বিটা গামা, বাট নিজের নাম এবং স্কুলের নাম দেওয়া যাবে না। বৃত্তির অ্যাডমিট কার্ড দিবে দিবে দিবে। স্টোরি আনকমন আসবে, আসতেই পারে, আবার কমনও আসতে পারে। স্কুল এন্ড কলেজ থাকলে কি করব? স্কুল এন্ড কলেজ যদি কোয়েশ্চেনে স্কুল এন্ড কলেজ লেখা থাকে, স্কুল এন্ড কলেজই দিবা, বাট তোমার মেইন লেটারটা বা মেইন অ্যাপ্লিকেশনটা হেডমাস্টার বরাবরই লিখবা, কারণ স্কুলের যিনি হেড থাকেন তিনি হেডমাস্টারই হন, আর কলেজের যিনি হেড থাকেন তিনি প্রিন্সিপাল হন। যেহেতু তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো না, সো হেডমাস্টার লেখাটাই বেস্ট, প্রিন্সিপাল লেখার দরকার নাই। নিজের রিয়েল ক্লাস দেওয়া যাবে? দাও, রিয়েল ক্লাস তো দেওয়াই যাবে, ক্লাস 8। না বাবা, পেপারের লাস্টেও নিজের নাম লেখা যাবে না। কেন নিজের নাম লিখবেন? নিজের নাম লিখলে এক্সপেল হয়ে যাবেন, খাতা বাতিলও হয়ে যায়, কেউ কেউ খাতা বাতিল করে দেয়। আপু ডায়লগে কি এক্স ওয়াই লিখবো? ডায়লগে জেনারেলি নাম থাকে, অথবা ফ্রেন্ড মাইসেলফ দিয়ে লিখে ফেলতে পারো। ওকে, যে ছিল ফর্মাল লেটারের টেমপ্লেট। তারপরে চলে যাই আমরা ইমেইলে। ইমেইলের ক্ষেত্রে ধরো ইমেইলে আমি কি করছি, আমি 2টা ইমেল অ্যাড্রেস বানাইছি আন্দাজে, ঠিক আছে?
তুমি এরকম আন্দাজি ইমেল অ্যাড্রেস দুইটা মুখস্থ করবা যদি কোয়েশ্চেনে না দেওয়া থাকে। তো বারবার বলতেছি যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে কোয়েশ্চেনেরটাই লিখতে হবে, নাইলে পাবা গোল্লা। যদি কোয়েশ্চেনে না দেওয়া থাকে আন্দাজে দুইটা ইমেল অ্যাড্রেস মুখস্থ করবা, একটা ফ্রম একটা টু। আন্দাজে দুইটা ইমেল অ্যাড্রেস বানাবা, নিজের দিবা না, উল্টাপাল্টা দিবা, বাট আন্দাজে দুইটা ইমেল অ্যাড্রেস মুখস্থ করবা। সিনোনিম অ্যান্টোনিম পড়াই ফেলছি ফার্স্ট ক্লাসে আপু, মিস করে গেছো। আচ্ছা, তারপরে হচ্ছে এটাকে তুমি সেন্টেন্স লিখতে পারো অথবা সেন্ট লিখতে পারো। আচ্ছা, এটা সেন্টেন্স না, এটা হচ্ছে সেন্ট, সরি, এটা হচ্ছে সেন্ট। কবে সেন্ড করা হয়েছে সেটা, এটা আমি একদমই সুন্দর করে ইরেজই করে দিচ্ছি, দেখো সেন্ট। সো সেন্ট যেই দিনে দিতে চাও সেন্ট। সেন্ট লেখার সিস্টেম হচ্ছে প্রথমে দিবা ডে, তারপরে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তার মানে আজকে কত, ধরো আজকে হচ্ছে সোমবার, তাই না? তাহলে মানডে। তারপরে কমা দিয়ে দিবা হচ্ছে ডেট, আজকে হচ্ছে 15 ডিসেম্বর, ডিইসি। তারপরে মান্থ কত, মান্থ যে ডিসেম্বর লিখে ফেললাম। তারপর হচ্ছে 2025, আর টাইম ধরো রাতের 10টা। এইভাবে তুমি লিখবা হচ্ছে সেন্ট অ্যাড্রেস। এটা লেখাও জরুরি, এটা হচ্ছে টাইম কখন যাবে মেইলটা সেটা বলার জন্য। তারপরে দিবা সাবজেক্ট, তোমার যে XYZ যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট লিখবা, তারপরে লিখবা হাই অথবা ডিয়ার, যেটা তুমি কাকে পাঠাচ্ছ। যদি তুমি তোমার কোনো ফ্রেন্ডকে পাঠাও হাইও দিতে পারো ডিয়ারও দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এরপরে এটা আমি অ্যাপ্লিকেশন স্টাইলে লিখছি, তুমি এটা হচ্ছে ফর্মাল ইমেলের টেমপ্লেট, তুমি ইনফর্মাল ইমেলও দেখতে পারো। ইনফর্মাল ইমেলও সেম ফরম্যাটেই তুমি লিখবা। ইমেল যেভাবেই হোক সেভাবেই তুমি লিখতে পারবা, যেহেতু লেটার ইমেল যে কোনো একটা আসতে পারে। তো ফর্মাল ইমেল আমি স্টাইলে দেখাই দিচ্ছি, তুমি চাইলে ইনফর্মাল ইমেল স্টাইলেও লিখতে পারো। সো এক্স্যাক্টলি ফর্মাল ইমেল হচ্ছে ফর্মাল লেটারের স্টাইলটা কপি করে শুধুমাত্র শুরুর দিকের এই পোর্শনটা বাদ দিয়ে, শুরুর দিকের এই পোর্শনটা বাদ দিয়ে ফর্মাল ইমেল হচ্ছে ফর্মাল লেটারের স্টাইল ফলো করে, আর জেনারেল ইমেল হচ্ছে লেটারের স্টাইল ফলো করে, মানে ইনফর্মাল লেটারের স্টাইল ফলো করে, ঠিক আছে? অ্যাড্রেস কি তোমারটা দিবে, ইমেল অ্যাড্রেস না? কেন তুমি নিজের ইমেল অ্যাড্রেস দিবা? আন্দাজে বানাও। সিনোনিম অ্যান্টোনিম পড়ানো হয়েছে একদম প্রথম ক্লাসে, সিনোনিম অ্যান্টোনিম নিয়ে সাজেশন দিয়ে ফেলছি। সো ইমেল কত পেজের হবে? ইমেলও সর্বোচ্চ 2 পেজ, 1 পেজ লেখা বেস্ট বেস্ট বেস্ট। যদি 1 পেজ লিখতে পারো তাহলে খুবই ভালো হয়, না হলে 2 পেজে যেতে পারো, বাট ইমেল খুবই ছোট হবে। ইমেইলের মধ্যে এক গাদা কথা আমরা লিখবো না, শুধুমাত্র মেইন প্রবলেম ফোকাস করব। লেটার আমরা অনেক লম্বা লিখতে পারি, 400-500 পেজও লিখতে পারি, দ্যাটস নট আ বিগ ডিল, বাট ইমেইলকে আমরা যত ছোট যত কনসাইজ করব তত ভালো নাম্বার পাবো। যে ইমেইলে যে কোনো নাম দেওয়া যাবে, তবে চেষ্টা করবা নিজের নাম না দেওয়ার। যে কোনো নাম দেওয়া যাবে, চেষ্টা করবা না দেওয়ার। যেমন আমি লিখছি নিশা গোল্লা 8, এটা ডেফিনেটলি আমার নাম না। শারমিন আঙ্কেল, আঙ্কেলের নাম কেন শারমিন হতে যাবে? ডেফিনেটলি। সো দিজ আর জাস্ট বানোয়াট ইমেল অ্যাড্রেসেস। এটা হচ্ছে বানোয়াট ইমেল অ্যাড্রেস, তুমি যেমন মন চায় এমনি দিতে পারো। এটা হচ্ছে টেমপ্লেট, শুরুর দিকেরটা সেম থাকবে পৃথিবীর সকল ইমেইলের ক্ষেত্রে, ভেতর থেকে বডিটা ডিফারেন্ট হবে। সো একদম এই পর্যন্ত আপু ঠাড়া মুখস্থ করে ফেলতে পারো, ফ্রম টু সেন্ড সাবজেক্ট ডিয়ার পর্যন্ত তুমি একদম লিখে দিতে পারো। বাকি বডি তোমার যা আসবে তুমি সেভাবে লিখবা, বডি নিজের মতো। এবং লাস্টে এই যে থ্যাংক ইউ ফর ইউর টাইম সিনসিয়ারলি, এটা হচ্ছে নিজের মতো দিবা। থ্যাংক ইউ ফর ইউর টাইম সিনসিয়ারলি সামথিং শেষ। বুঝছি? এই হচ্ছে ইমেল লেখার স্টাইল আপু। ইমেল তুমি এইভাবেই দিবা, পৃথিবীর সকল ইমেল এভাবে লিখবা। বুঝে গেছি? সাজেশন বানানই তো ভুল জান্নাত, সাজেশন বানান ভুল, আগে সাজেশন বানান ঠিক করেন। আর কোর্সে গেলে অ্যাপে যেতে হবে বাবা, কোর্সে এনরোল করলেই হবে না, অ্যাপে ঢুকতে হবে, তারপরে তোমার সাজেশন তুমি পাবা। ক্লিয়ার হলে আমাকে একটা থামস আপ দাও।
ইমেইলের পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা থামস আপ দাও যে আপু কিভাবে লিখতে হবে বুঝে গেছি, এখন জাস্ট লেখার পালা। কিভাবে লিখতে হবে বুঝে গেছি, এখন জাস্ট লেখার পালা। কেমন নাম দিব? এই যে এরকম ইমেল অ্যাড্রেস কেমনে লেখে? একটা নাম লিখবা, ধরো লিখলা হচ্ছে জাইলাম @gmail.com। ইমেলে লেখা তো সবসময় ছোট হাতেরই হয়, তুমি চাইলে আন্দাজে একটা বড় হাতেরও দিতে পারো, তোমার ইচ্ছা। আপু একটা লেটার আর ইমেলের মধ্যে পার্থক্য কি? গুড কোয়েশ্চেন, গ্রেট কোয়েশ্চেন। লেটার হচ্ছে কাগজে লিখে, হাতে লিখে জেনারেলি, আর ইমেল হচ্ছে সেন্ড করে, ইলেকট্রনিক মেল। ইমেল জেনারেলি অনেক ছোট হয়, 1 পেজ থেকে 1.5 পেজের মধ্যে কমপ্লিট করতে হয়, 2 পেজের এক্সিট জীবনেও যাওয়া যায় না। লেটার তুমি 3-4 পেজ লিখতে পারো, কারো কোনো সমস্যা নেই। অ্যাপ্লিকেশন 2 পেজ লিখতে হয়। অ্যাপ্লিকেশন হচ্ছে যখন তুমি কোনো কিছুর জন্য দরখাস্ত করো, এটাকে বাংলায় দরখাস্ত বলে, এটা একটা ফর্মাল লেটার। মানে এই জিনিসটা তুমি তখনই পাঠাও যখন তোমার কোনো কিছু প্রয়োজন পড়ে। লেটার আমরা লিখি নিজের জীবনের হাল জানানোর জন্য, অপরজনের জীবনের হালচাল জানার জন্য, যে কোনো জেনারেল রিজনে আমরা লেটার লিখতে পারি। কিন্তু ইমেল আমরা লিখি যদি ইনফর্মাল হয়, তাহলে সেটাও জীবনের হালচাল জানার জন্য, সেটাও জেনারেলি খুবই ছোট হয়, অনেক বড় লেটারের মতো হয় না, একদম মেইন কথাগুলো হয়। আর যদি ফর্মাল হয় সেখানে আমরা চেষ্টা করি একটু ছোট রাখতে, যেমন আমি কাইন্ড অ্যাটেনশন দিয়ে নিজের প্রবলেমটা মেইনলি ডিরেক্ট করব, কেন আমার এই কাজটা করা দরকার বা কেন আমার হেল্প দরকার, কেন আমি ক্লাব বানাইতে চাই, সবকিছু আমি জানাবো, তারপরে আমি থ্যাংক ইউ বলে শেষ করব। নাম নিয়ে সবাই টেনশনে আছে, ভিতরে কি লিখবে সেটা তাদের মাথা ব্যথা না, নাম নিয়ে খুবই টেনশনে আছি আমরা। বাংলা তো ইংলিশ করতে পারি না, প্র্যাকটিস করেন, এখনো হাতে অনেক দিন সময় আছে, প্র্যাকটিস করেন। নাম নিয়ে যে পরিমাণ টেনশন তোমাদের মধ্যে আছে, এই পরিমাণ টেনশন যদি পড়া নিয়ে থাকতো ভাই। সেন্ট আর ফ্রম বুঝি নাই, সেন্টার ফ্রম মানে? কম্পোজিশন যাচ্ছি, কম্পোজিশনে যাচ্ছি। এই পর্যন্ত ঠিক হলে আমাকে একটা থামস আপ দাও তাড়াতাড়ি, এখনই। এই পর্যন্ত ঠিক হলে আমাকে একটা তাড়াতাড়ি থামস আপ দাও বা বলো ক্লিয়ার। এই পর্যন্ত ঠিক থাকলে তাড়াতাড়ি বলো ক্লিয়ার, তাড়াতাড়ি কমেন্ট, দ্রুত। লেটার ইমেলের মধ্যে কোনটা আসবে এটা আমি কেমনে বলবো ভাই? এটা অপশনে আছে, যে কোনোটা আসতে পারে। লেটার ইমেল অপশনে আছে, অবলিক দেওয়া আছে, যে কোনোটা আসতে পারে। কিভাবে করলে পারবো? পড়াশোনা করলে, প্র্যাকটিস করো। বাংলা একটা জিনিস চিন্তা করো, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করো। বাংলা একটা জিনিস চিন্তা করো, ইংলিশে ট্রান্সলেট করো। যদি মনে হয় ভুল হয়েছে, গুগলে যাও, চেক করো যে তোমার এটা কারেক্ট কিনা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমি কি সামনে যাব? ক্লিয়ার, আমি কি সামনে যাব? ক্রিস্টাল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। চলো এবার যাই হচ্ছে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে। লেটার 2 প্রকারই আসতে পারে, ইনফর্মালও হতে পারে, ফর্মালও হতে পারে। কোথাও লেখা নেই ফর্মাল আসবে না ইনফর্মাল আসবে, এজন্য আমরা দুইটারই প্রিপারেশন নিব। এবার ইনফর্মাল লেখারও একটা ছোটখাটো টেমপ্লেট আছে, কিন্তু এটা টেমপ্লেটটা খুবই ছোট, এটার জন্য মাস্ট হ্যাভ জিনিস হচ্ছে ওই স্ট্যাম্প। এই স্ট্যাম্প হচ্ছে তোমাকে মাস্ট দিতে হবে। এছাড়া তুমি দেখো ইনফর্মাল লেটার জিনিসটা কত বড়, তো ইনফর্মাল লেটার জেনারেলি বড় হয়, 3 থেকে 4 পেজ হতে পারে, সমস্যা নাই। 3 থেকে 4 পেজ তুমি যদি লেখো কোনো প্রবলেম নাই। শুরুতে হচ্ছে আপু ডেট আসবে, অ্যাড্রেস আসবে, এটা সব বাম দিকে হবে, ডান দিকে লেখার কোনো দরকার নাই, সব বাম দিকে হবে। ডেট এবং অ্যাড্রেস, ডেটটা হবে ধরো যেই দিন তুমি লেটার লিখবা ওই দিন, ধরো 25/12/25, এটা ধরো আমার ডেট। তারপরে আমার অ্যাড্রেস, এটা তোমার অ্যাড্রেস, এটা কিন্তু প্রাপকের অ্যাড্রেস না, এটা তোমার অ্যাড্রেস। এটা হচ্ছে সেলফ, নিজের অ্যাড্রেস।
বুঝছো? এটা তোমার অ্যাড্রেস, এটা ছোট করে লিখলেই হবে, ধরো ঢাকা বাংলাদেশ বা ময়মনসিংহ বাংলাদেশ লিখলেও হবে, সমস্যা নাই। তারপরে তুমি তোমার নাম দিতে পারো ডিয়ার, মানে তোমার তো না, ফ্রেন্ডের নাম, ডিয়ার দিয়ে তোমার ফ্রেন্ডের নাম দিতে পারো। যদি ফ্রেন্ডকে লেখো বা বাবাকে লিখো ডিয়ার লিখতে পারো। তারপরে হাই দিতে পারো, হ্যালো দিতে পারো, ডিয়ারেস দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি মানে স্যালুটেশন বলে এটাকে লেটারে, তুমি স্যালুটেশন কিভাবে দিবা ইটস কমপ্লিটলি আপ টু ইউ, এটা তো কোনো সমস্যা নাই। সো স্যালুটেশনের পরে তুমি কি করবা, ধরো সেই মানুষটা তোমাকে আগে একটা লেটার লিখছে, তাহলে তুমি তাকে থ্যাংক ইউ দিবা, ঠিক আছে? আমরা ধরেই নিব যে ওই মানুষটা আমাকে আগে একটা লেটার লিখছে, এই জন্য আমি ওকে থ্যাংক ইউ দিয়ে লেটারটা শুরু করব, ঠিক আছে? আমরা ধরেই নিব যে মানুষটা আমাকে এর আগে একটা লেটার লিখছে, আমি থ্যাংক ইউ দিয়ে লেটারটা শুরু করব, থ্যাঙ্কস ফর ইউর লাস্ট লেটার। অথবা তুমি চাইলেই বলতে পারো যে আমি ইমেল পাইছি বাট আমি লেটার লিখতেছি, সমস্যা নেই, যেভাবে তুমি কমফোর্টেবল ফিল করো আপু সেভাবেই লিখো। হাউ আর ইউ ডুইং, ইট ওয়াজ গ্রেট টু হিয়ার ফ্রম ইউ আফটার সো লং, হাউ আর দ্য থিংস গোয়িং অন, যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে? যেটা ইচ্ছা, তুমি চাইলে হাউ আর ইউ ডুইং দিতে পারো। ইট ওয়াজ নাইস টু হ্যাভ বাট ইট ওয়াজ গ্রেট টু হ্যাভ লিসেন টু ইউ, সরি ইট ওয়াজ গ্রেট টু hear from you, it was great to listen from you, anything তুমি দিতে পারো। how the things are going with you দিতে পারো। sorry to it took me so long to write back দিতে পারো। I hope this letter finds you well, যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে? পাঁচটা অপশন দিছি, তুমি পাঁচটার মধ্যে যেটা ভালো লাগে এটা দাও। hope you are doing well দাও, how you the life is treating you, anything, ঠিক আছে? স্টার্টিং এর জন্য তোমাকে অনেকগুলো লাইন দিছি, তোমার যে লাইনটা ভালো লাগে আপু সেই লাইনটা তুমি দিতে পারো। তারপরে তুমি চলে যাবা হচ্ছে মেইন স্টোরি লেখাতে। এনিওয়ে দ্য রিজন আই এম রাইটিং ইউ, এটা দিয়ে তুমি তোমার মেইন স্টোরি লিখতে পারো। যদি গুড নিউজ হয় তাহলে তুমি লিখতে পারো যে আই ওয়াজ হ্যাপি টু হিয়ার দ্যাট, আর যদি ব্যাড নিউজ হয় তাহলে বলতে পারো যে আই ওয়াজ সরি টু হিয়ার অ্যাবাউট। অথবা যদি তোমার কোনো লেসনের ডিসক্রিপশন দেওয়ার থাকে তুমি সেটা নিয়েও বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তুমি যেইভাবে ভালো লাগে এইভাবে যেটা লিখতে পারো। তারপরে আপু আমরা কি করব, তারপরে আমরা মেইন স্টোরির দিকে চলে যাব। ও অ্যানাদার থিং আই ওয়ান্টেড টু মেনশন, বা তুমি যদি কোনো স্টোরি অন্য কিছু বলতে চাও, যে কোনো লাইন তোমার ভালো লাগে ডিটেলস দেওয়ার জন্য তুমি যেটা কিছু লিখতে পারো, মানে অ্যাডিং ফার্দার ডিটেলসে তোমার স্টোরির জন্য যে লাইনটা সুটেবল মনে হচ্ছে তুমি এখান থেকে দিয়ে দাও, কোনো সমস্যা নাই। তারপরে তুমি কি করলা, তোমার মেইন স্টোরি বললা, এই প্যারাতে তুমি তোমার একদম মেইন স্টোরির সব বর্ণনা দিলা, দেওয়ার পরে তুমি চলে যাবে এন্ডে। বাই দ্য ওয়ে আই হ্যাভ হার্ড অ্যাবাউট, তুমি আস্তে আস্তে শেষ করবা, ঠিক আছে? অথবা দিতে পারো হোয়াট ওয়ান্ডারফুল নিউজ অ্যাবাউট ইউর এক্সাম ট্রিপ, প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ, এনিথিং তুমি লিখতে পারো, ঠিক আছে? কোনো প্যারা নাই। দেওয়ার পরে তুমি এই যে এখানে চলে যাবে যে ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ, যেই লাইনটা ভাল লাগে, এখানে অনেকগুলো অপশন আছে, তোমার যেই লাইনটা ভাল লাগে ওই লাইনটা তুমি বসাই দিলা। বসাই দিয়ে যে টেক লাভ, গ্রিটিংস টু ইউর ফ্যামিলি, greetings to your regards, best regards to your parents and love for the youngers, যা ইচ্ছা লিখতে পারো। লেখার পরে তুমি এই যে শেষ করবা, your son, your daughter, your friend, your ভাই, your বোন, whatever you want to write, লিখলা, নাম লিখলা, স্ট্যাম্পে চলে গেলা। এবার স্ট্যাম্প তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফ্রম হচ্ছে তুমি নিজে, টু হচ্ছে যে লেটার পাবে। ফ্রম এর অ্যাড্রেস খুব বেশি বড় না হলেও টু এর অ্যাড্রেসটা প্রপার হইতে হবে, এটার জন্য তুমি একটা অ্যাড্রেস মুখস্থ করো। কোন অ্যাড্রেস মুখস্থ করবা, নিজের অ্যাড্রেস মুখস্থ করে ফেলবা। এখানে একদম নিজের ঠিকানা দিবা, নিজের বাসার প্রপার ঠিকানা দিবা, ঠিক আছে? আমি যদি লিখতাম, আমি দিতাম হচ্ছে ধরো হাউস নাম্বার 108 বাই বি, মহাখালী ডিওএইচএস, রোড নাম্বার 8, মহাখালী ডিওএইচএস, ঢাকা। কি করলাম, আমি নিজের অ্যাড্রেসটা এখানে লিখে ফেললাম, ঠিক আছে? তো আমি যেহেতু নিজের অ্যাড্রেসটা লিখে ফেলছি, অতএব আমার এখানে আসলে আর অ্যাড্রেস নিয়ে চিন্তা করার কিছু নাই। সো ইন ডিটেলস টু এর অ্যাড্রেসটা লিখবা এবং স্ট্যাম্পটা মাস্ট, স্ট্যাম্পটা মাস্ট, স্ট্যাম্পটা মাস্ট। স্ট্যাম্প মিস করলে লেটারে আন্ডা দিবে। স্ট্যাম্পটা একদম মাস্ট 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 মাস্ট। ওকে, এবার লেটার নিয়ে কার কি সমস্যা আছে বলো। জি আপু বলেন, লাইভ ক্লাসের রুটিন কোথায় পাবো? এটা পাবেন হচ্ছে ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপে, আপনাদের জন্য রুটিন দেওয়া আছে, 6 to 10 গ্রুপে আছে, দেখে নিতে পারেন। লাইভের রুটিন ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। সমস্যা তাড়াতাড়ি বলেন, লেটার নিয়ে কার কি সমস্যা আছে? ডেট কি যে সাইডে লিখবো ওই সাইডে কি স্ট্যাম্প আঁকতে হবে? স্ট্যাম্প তুমি পেজের মাঝখানেও আঁকতে পারো, জরুরি না।
স্ট্যাম্পটা আসলে পেজের মাঝখানেও তুমি আঁকতে পারো, স্ট্যাম্পটা যে তোমাকে একটা সাইডে আঁকতে হবে এটা জরুরি না। স্ট্যাম্প হচ্ছে খামের উপরে লেখে, বুঝছো? খাম যে আমরা যে লেটার পাঠাই ওটা তো একটা খাম থাকে, তাই না? খামের উপরে ফ্রম টু করে অ্যাড্রেস লেখা থাকে, দ্যাটস স্ট্যাম্প। খামের উপরে একটা স্ট্যাম্পও থাকে, অরিজিনাল লেটার গুলো ওরকমই হয়। ইমেল, লেটার, ইমেল দুইটাই কি পরীক্ষা আসবে? না আপু, একটা আসবে, যে কোনো একটা, যে কোনো একটা, হয় ইমেল আসবে নয় লেটার আসবে, যে কোনো একটা আসবে। ডেট যে কোনো সাইডে লেখার দরকার নাই, তোমার মেইন লেটারটা তুমি বাম সাইডে লিখবা। খাতার যে মার্জিনটা হয় এটা বাম সাইডে হয় না, সো বাম সাইডে তুমি সব লিখবা। স্ট্যাম্প তুমি খাতার মাঝখানে লেখো, সমস্যা নাই। স্ট্যাম্প তুমি বড় করে লিখো তাতেও সমস্যা নাই, ছোট করে লিখো তাতেও সমস্যা নাই। অ্যাপে কি স্লাইড পাবেন? আই এম নট শিওর, মেবি না, না অ্যাপে স্লাইড পাবেন না। লেটার কি এক পেজে লিখতে হবে? জরুরি না, 3-4 পেজও লেখা যায়। লেটারের ক্ষেত্রে স্বাধীনতা আছে, কারণ এটা হচ্ছে তোমার ইনফর্মাল লেটার। ইনফর্মাল তুমি যে কোনো ভাবে লিখতে পারো, ফর্মাল হলে 2 পেজ, আর ইনফর্মাল হলে 3-4 পেজও লেখো, সমস্যা নেই। টু আর কি কি হবে? টু কিছু না, হবে না বাবা। এইটা হবে, ডেট দিবা, অ্যাড্রেস দিবা, নাম দিবা, শুরু করবা, তারপরে নিজের সকল বর্ণনা লিখবা। লেখার পরে এই যে লাস্টে রিগার্ডস দিয়ে শেষ করে দিবা। এখানে আমি তোমাকে অনেকগুলো অপশন দিছি, তুমি এই লাইন থেকে যে কোনো লাইন চুজ করে লিখতে পারো। Can I start from the left of the right page? Every page এর লেফটে লিখবেন, এভরি পেজের লেফটে লিখবেন। স্টেপ বুঝি না, এখানে কোনো স্টেপ নাই আপু, ইটস অল অ্যাবাউট ইউ। স্টার্টিং, ডিসক্রিপশন, র্যাপিং আপ, এন্ডিং, দ্যাটস ইট। এটা কোনো আলাদা স্টেপ নাই। স্টার্টিং, ডিসক্রিপশন, তোমার যে কোনো ডিসক্রিপশন, তারপরে হচ্ছে র্যাপিং আপ, এন্ডিং। আমি তোমাকে কিছু লাইনের আইডিয়াস দিছি, তুমি যে কোনো লাইন ইউজ করতে পারো এখানে। লেটার তুমি 400-500 পেজও লিখতে পারবো, ওটা সমস্যা নেই, বাট পরীক্ষা হলে 400 পেজ লেখো না, তাহলে কিচ্ছু লিখতে পারবা না। লেটার কি মার্জিন টেনে লিখবো? হ্যাঁ, লেটার মার্জিন টেনে লিখবেন। পুরা খাতা তো একবারে মার্জিন করবেন, সো যদি মার্জিন টেনে লেখার মতো অবস্থায় থাকে তাহলে একবারে মার্জিনে লিখবা। নাম লেখার উপর প্রথমে ডেট, তারপরে অ্যাড্রেস, একটু গ্যাপ দিবা, 1 আঙ্গুল বা 2 আঙ্গুল ফাঁকা দিবা, দিয়া হচ্ছে ডেয়ার নেম থেকে শুরু করবা। খেয়াল রাখবা, ডেট এবং অ্যাড্রেসটা একদম শুরুতে হবে, তারপরে 2 আঙ্গুল ফাঁকা দিবা, 2 আঙ্গুল গ্যাপ দিয়ে তারপরে লেখা শুরু করবা। চাপ চাইলে 2 আঙ্গুল মাপতে পারো, 2 আঙ্গুল মেপে তারপরে লেখা শুরু করবা। হেটারে কি নিজের নাম দেখা যাবে? তোমার কি নিজের নাম লিখতে খুব ইচ্ছা করতেছে ভাই? আমি এখানে যা দেখিয়েছি সেগুলো হচ্ছে তোমাকে আইডিয়া দেওয়া আপু। তারপরে কিন্তু আমি বলে দিছি যে এখানে স্টার্টিং হবে, এখানে ডিসক্রিপশন হবে, এখানে র্যাপিং আপ হবে, এখানে তুমি চাইলে ফার্দার কোনো ডিটেলস লিখতে পারো। এই লাইনগুলো তোমাকে হেল্প করবে তোমার স্টোরি সাজাইতে, ঠিক আছে? তোমার এই লাইনগুলো তোমাকে স্টোরি সাজাইতে হেল্প করবে, তোমার লেখা সাজাইতে হেল্প করবে। বাট শুধু এই লাইন লিখবা আর এখানে ফার্দার ডিটেলস লেখা দিবা, তাহলে তো আন্ডাই পাবা। দিজ আর হেল্পিং ওয়ার্ডস, ঠিক আছে, হেল্পিং লাইনস। টেমপ্লেট কেন দেওয়া হয়? ওই টেমপ্লেটটা ফলো করে তুমি নিজের মতো করে লিখবা, সো ইটস আ টেমপ্লেট। টেমপ্লেট মানে কি? তোমার জন্য বানানো একটা জিনিস থাকে, ওইটার মধ্যে তুমি এডিট করবা। সো তোমার এডিটিংটা কি? তুমি যে কোনো একটা লাইন নিতে পারবে, এখানে কি তুমি সবগুলা লাইন লিখবা না, যে কোনো একটা নিবা। ধরো আমি আমার লেটারের মধ্যে লিখবো হাউ আর থিংস উইথ ইউ, এখান থেকে একটাই লাইন নিব, তারপরে আমার লেখা শুরু হয়ে গেল, তারপরে আমি বলবো এনিওয়ে দ্য রিজন আই এম রাইটিং ইউ ইজ, বলে আমি আমার লেখা শুরু করব, আমি এই লাইনটা নিলাম, ঠিক আছে? তারপরে আমি কেন লিখছি সেটা বলবো, তারপরে ধরো বলছি ও অ্যানাদার থিং আই ওয়ান্টেড টু মেনশন, আমি আরেকটা যা বলতে চাইছি সেটা ওকে লেটারে লিখবো। তারপরে লিখবো যে বাই দ্য ওয়ে হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট কোন একটা কিছু লিখলাম, তারপরে ওকে উইথ বেস্ট রিগার্ডস, ওকে গিভ মাই বেস্ট রিগার্ডস অর লাভ টু ইউর প্যারেন্টস এন্ড ফ্যামিলি, আমি এই লাইনটা লিখবো। লেখার পরে হচ্ছে আমার কাইন্ড রিগার্ডস, নেম, লেখা শেষ, স্ট্যাম্প দিব, ডান। Transparently clear, okay, thank you.
ডান ডান ডান, লেটার পর্যন্ত ডান। হাতের লেখা কি সুন্দর হইতে হবে? হাতের লেখা সুন্দর হলে তো ভালো, টিচার খুশি হবে। যদি খাতার মধ্যে তেলাপোকা হেঁটে গেছে এরকম লাগে তাহলে তো টিচার খুশি হবে না। সো এটা জরুরি কিছু না, তুমি যদি অনেক সুন্দর করে গুছায় না লিখো জরুরি না, বাট যতটা ক্লিন লিখবা, কাটাকাটি কম করবা, ঘষা মাজা করবা না, একদমই ওভার রাইটিং কোনো কিছু করবা না। আমি বলে দিছি অলরেডি, স্প্যাম করার তো কিছু নাই না, অ্যাপে স্লাইড পাবা না। একই জিনিস কতবার বলবো ভাইয়া, লেটার আর ইমেল একই না। যদি একই হতো তাহলে কি তোমাকে আলাদা আলাদা টেমপ্লেট দিতাম আমি? ইমেল ছোট, লেটার বড়, এটা স্প্যাম করে তো লাভ নাই বাবা। 2 পেজ লেখা যাবে? হ্যাঁ যাবে। 3 পেজও লেখা যাবে, 4 পেজও লেখা যাবে। আর কারো কোনো প্রশ্ন রিগার্ডিং লেটার, ইমেল সামথিং, তাহলে আমাকে বলো। বুঝি নাই, আরেকবার বলেন। ওকে ডান, চলো এবার আমরা কম্পোজিশনে যাব। সবাই একটু শ্বাস নাও, শ্বাস নেওয়ার পর আমরা কম্পোজিশনে যাব। শ্বাস নাও, শ্বাস নাও। ইমেইলের তারিখ আর অ্যাড্রেস, ইমেইলের ইমেল অ্যাড্রেস দিতে হবে, নিজের অ্যাড্রেস দেওয়ার দরকার নাই, আর তারিখটা দেওয়া জরুরি। স্লাইড পাবা না, ক্লাস দেখে যা নোট করবা, স্লাইড আলাদা করে পাবা না আপু। স্লাইড আলাদা করে পাবা না আপু। টিচারের নাম দিলে হবে? দাও, তোমার যদি টিচারের নাম দিতে ইচ্ছা করে দাও, লিখে দিও দ্যাটস মাই টিচার। অল ডান, কম্পোজিশনে যাই। বুঝি নাই, চলো এর আগে ডায়লগ বলি। কম্পোজিশনে যাব, এর আগে ডায়লগ বলি, তারপরে হচ্ছে এই যে কম্পোজিশনে যাব। ডায়লগের যারা প্রশ্ন করছো, ডায়লগ আর স্টোরি যে কোনো একটা আসবে, ডায়লগ আর স্টোরি যে কোনো একটা আসবে। সো দুইটাই তুমি পড়বা। ডায়লগ শুরু করবা কিভাবে? স্পিকার এ, তুমি তো আর স্পিকার এ বলবা না, তুমি বলতে পারো হচ্ছে ফ্রেন্ড, আর স্পিকার বি কে বলতে পারো মাইসেলফ, অথবা ভাইস ভার্সা, মানে উল্টা। তুমি তো আর বলবা না স্পিকার এ স্পিকার বি, তুমি বলবা হচ্ছে মাইসেলফ আর ফ্রেন্ড, যেটা না একটা বলবা, ঠিক আছে? সো এই যে ধরো কাহিনী শুরু হয়েছে, আমি যেটা দেখি তোমরা অনেকেই ডায়লগে প্রচুর প্যারা খাও, ঠিক আছে? সো আমি যেভাবে ডায়লগ লেখাটা খুব বেশি প্রেফার করি, সেরকম হচ্ছে আমি শুরু করি হ্যালো দিয়ে, মানে একটা গ্রিটিংস থাকে, হ্যালো হাউ আর ইউ, ও আই এম ফাইন, আই এম হ্যাভিং আ লাভলি ডে, আই এম অলসো, হাউ আর ইউ অল ডুইং, আই এম অলসো ডুইং ফাইন, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট। এইবার আমি টপিকে ঢুকবো। প্রথমে আমি কি করছি? প্রথমে হচ্ছে আমি গ্রিটিংস দিছি, এটা একদম ভুললে চলবে না আপু। শুরুতে 2-3 লাইন গ্রিটিংস, দুই বক্তা গ্রিটিংস দিবে, হ্যালো, হাই, হাউ আর ইউ, কেমন আছো, কোথায় যাচ্ছ, এভরিথিং। তারপরে আমি ডিড ইউ হার্ড অ্যাবাউট অথবা ডু ইউ নো অ্যাবাউট, অথবা তুমি দিতে পারো হোয়াট ইজ ইউর থট অ্যাবাউট, এনিথিং দাও। তারপরে রেসপন্স করছে ইয়েস আই থিঙ্ক, তারপরে টপিক দিয়ে কথা শুরু করছে, ঠিক আছে? ইয়েস আই থিঙ্ক সাম, ধরো রিডিং নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, হতে পারে ডু ইউ নো হাউ মাচ ইম্পর্টেন্ট নিউজ পেপার ইজ ইন ইউর ডেইলি লাইফ, এনিথিং দাও। তারপরে এই যে তুমি চাইলে এই লাইনসগুলো ইউজ করতে পারো, আই বিলিভ দ্য মোস্ট ক্রিটিক্যাল অ্যাসপেক্ট ইজ, তুমি এবার তোমার আইডিয়া 1 নিয়ে কথা বলো, আই বিলিভ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ রিডিং নিউজ পেপার ইজ টু গেট আপডেটেড অফ এভরি সিঙ্গল ডেজ সিনারিও অর কনটেক্সট, তুমি যেটা ইচ্ছে সেটা লিখতে পারো। স্পিকার বি বলো হচ্ছে দ্যাটস ইন্টারেস্টিং, ওয়াই ডু ইউ সে দ্যাট, তুমি এটা কেন বলতেছো? তারপরে হচ্ছে আমি ক্লিয়ারিফাই করব আমার আইডিয়াটাকে, আমি একটু ডিটেইলস দিব। তারপরে ধরো আমি বলতে পারি যে আই সি, ইন এডিশন, এবার যে সেকেন্ড বক্তা থাকবে সে আবার একটা পয়েন্ট লিখলো, ঠিক আছে? সে আর একটা পয়েন্ট দিল, এটা ধরো আমার পয়েন্ট নাম্বার 2। তারপরে
আবার তারা এটা নিয়ে কথা বললো, ধরো এটা তারা পয়েন্ট নাম্বার 3 নিয়ে কথা বললো। লাস্টে হচ্ছে এই যে অ্যাবসলিউটলি আই টক টু ইউ লেটার, গুড বাই, এখানে হচ্ছে গুড বাই সেশন। লাস্টে গুড বাই। তাহলে আমি কি করলাম, আমি হলাম আমার লেটারের শুরুতে গ্রিটিংস দিলাম, ডিটেলস নাম্বার 1 দিয়ে কথা বললাম, আমি কিভাবে টপিক শুরু করলাম, তুমি কি জানো, তুমি কি আইডিয়া রাখো, বা তুমি কি এটা নিয়ে কথা বলতে চাও কোন একটা টপিক নিয়ে, তাহলে আমি এভাবে কথা বলবো। এই কথা বলে হচ্ছে আমি আমার লেটার ডায়লগটা বলা শুরু করলাম, আমি আমার টপিকটা শুরু করলাম। তারপরে আমি কি করছি, আমি স্পিকার 1 2 এরা কথা বলতেছি, এদের নিয়ে আমি 1 নাম্বার পয়েন্ট বলতেছি যে আমার মনে হয় রিডিং নিউজ পেপার অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই বললাম, ঠিক আছে। তারপর আমি পয়েন্ট নাম্বার 2 নিয়ে একজন কথা বললো, পয়েন্ট নাম্বার 3 নিয়ে একজন কথা বললো, লাস্টে আমি গুড বাই বললাম। এইভাবে লেটার ডায়লগ লিখবা, সরি ডায়লগ হচ্ছে গ্রিটিংস, তারপর হচ্ছে ডিটেলস নাম্বার 1, ডিটেলস নাম্বার 2, ডিটেলস নাম্বার 3, এন্ডিং। মনে রাখবে? বুঝছো বুঝছো বুঝছো, মনে থাকবে। ডায়লগ নিয়ে আর কোনো পেজ প্রবলেম আছে, 2 পেজ লিখলে হবে, হবে 3 পেজ লিখলে হবে, হবে, যে কোনো কিছু লেখো, প্রবলেম নাই। আপু ডায়লগ কত পেজ লিখতে হবে? ডায়লগ তুমি 2 থেকে 2.5 পেজ লেখো, এটা ভালো হয়। তুমি যদি 2 থেকে 2.5 পেজে লিখো খুবই ভালো হয়। 3 পেজও লিখতে পারো, ধরো 2 থেকে 3 পেজ, 3 3.5 পেজ পর্যন্ত যেতে পারো। কি ক্যাপচারের কথা বললা বুঝি নাই, ক্যাপচার মানে কি ধরতে পারো নাই? ডায়লগে সিন অর কথায় হচ্ছে ইনফো দেওয়া যাবে, ও মানে সেটিং কোথায় হচ্ছে কি নিয়ে, হ্যাঁ দেওয়া যাবে। তুমি ডায়লগটাকে ধরো, তুমি আর তোমার ফ্রেন্ড কথা বলতেছো, ঠিক আছে, এখন কথাটা তোমরা ইংলিশে বলতেছো, এটা তুমি খাতায় লিখতেছো, দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়লগ এবং কমপ্লিট স্টোরির মধ্যে যে কোনো একটা আসবে, বাট কোনো অপশন থাকবে না, এটা কোথাও বলা নাই যে অপশন থাকবে, যদি অপশন থাকে তুমি বেঁচে যাবা, বাট মোস্ট প্রবাবলি অপশন থাকবে না, যে কোনো একটা আসবে, সো বেটার তুমি দুইটারই প্রিপারেশন নাও। ডায়লগে কত জোড়া থাকবে? কত জোড়া বলতে 2 জন থাকবে মেইনলি বক্তা, এরপরে তুমি যদি আরো একজনকে অ্যাড করতে চাও, এটাকে কমপ্লেক্স বানাইতে চাও, বানাইতে পারো। কত পেজ লিখবো বললাম তো, 2.5 থেকে 3 পেজ লেখো। ওকে, ডায়লগ কত মার্ক? স্টোরি আর ডায়লগ একই মার্কের বাবা, আলাদা করে ডায়লগের মার্ক নাই তো, স্টোরি অথবা ডায়লগ, একসাথে না। আপু প্যারাগ্রাফের গুড সাইড ব্যাড সাইড প্লিজ, প্যারাগ্রাফ তো নাই, প্যারাগ্রাফ নাই, কম্পোজিশন আছে, প্যারাগ্রাফ নাই। ইংলিশ প্যারাগ্রাফ যেভাবে লিখে ওভাবে লেখা যাবে, ডায়লগ না। কম্পোজিশন হ্যাঁ, বাট কম্পোজিশনে একাধিক প্যারাগ্রাফ হবে। আর কারো কোনো প্রশ্ন? ডায়লগ কত জোড়া লিখতে হবে? জোড়া কোনো ওটা নির্দিষ্ট না, তোমার স্টেপ ক্লিয়ার থাকলেই হবে। তুমি গ্রিটিংস দিবা, ডিটেলস লিখবা, এন্ডিং দিবা, গ্রিটিংস দিবা, ডিটেলস দিবা, এন্ডিং দিবা, শেষ। স্টেপ ক্লিয়ার থাকলেই হবে। কয় জোড়া করে লিখতে হবে এটা কোনো জরুরি না। বলে দিয়েছি অলরেডি আপু, জোড়া জরুরি না, জোড়া মোটেও জরুরি না। আচ্ছা তোমরা এই ক্যালকুলেশন পাও কই? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং টু মি, মানে তোমাদের বয়সে আমি আসলে এসব চিন্তা করতে পারতাম না, কয় জোড়া লিখবো, কোন কথাটাকে কখন বললে ভালো হবে, এই এত কমপ্লেক্স চিন্তা করো কেমনে ভাই? দ্যাটস মাই কোয়েশ্চেন। ওকে চলো, এবার কি কম্পোজিশনে যাব? কম্পোজিশনের আমি টোটাল টেমপ্লেট ধরে এনে দিছি। ইন্ট্রোডাকশনে এই কয়টা লাইন তোমরা লিখতে পারো, যেটা ভাল লাগে। এই হচ্ছে তোমার ডিটেলস নাম্বার 1, ডিটেলস নাম্বার 2, ডিটেলস নাম্বার 3 তুমি লিখলা। থিসিস স্টেটমেন্ট তুমি এভাবে লিখবা, কম্পোজিশনে একটা থিসিস স্টেটমেন্ট দেওয়া জরুরি, দিলে তুমি পুরা মার্ক পাবা। তারপরে তুমি পোটেনশিয়াল বডি প্যারাগ্রাফ 1 নাম্বার, বডি প্যারাগ্রাফ 2 নাম্বার, বডি প্যারাগ্রাফ শেষ করলাম, এই যে বডি প্যারাগ্রাফ 3 নাম্বার শেষ করলাম। এরপর তুমি চাইলে আরেকটা লিখতে পারো 3 নাম্বার কনক্লুশন। এই হচ্ছে তোমার কম্পোজিশনের টেমপ্লেট। পুরো টেমপ্লেট ধরে লিখে ফেলো, কোনো সমস্যা নেই। আমরা শুরু করলাম কিভাবে?
এক দুই বা দুই একটা রিজন দিয়ে থ্রো দ্য কনসিস্টেন্স অ্যাপ্লিকেশন অফ it is universally acknowledged that the debate surrounding topic যদি কোনো ডিবেটেড টপিক থাকে অথবা ধরো লিখতে পারো while many opinions exist ইত্যাদি this is the complex necessity focuses on something অনেক কঠিন কঠিন ওয়ার্ড আছে তুমি যেটা মন চায় এটা লিখতে পারো মানে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করলাম থিসিস স্টেটমেন্ট লিখবা এভাবে এই পুরাটা হচ্ছে একটা থিসিস স্টেটমেন্ট একটা সেন্টেন্স হয় দেখো পুরাটার মধ্যে একটা মাত্র সেন্টেন্স একটা সেন্টেন্স তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো তোমাকে কয়েকটা অপশন দেওয়া আছে ঠিক আছে ধরো তুমি শুরু করতে পারো দ্য কম্পোজিশন উইল আর্গিউ দ্যাট যদি আর্গুমেন্টেটিভ হয় পজিশন এক দুইটা তিনটা লিখলা অথবা তুমি লিখতে পারো যে অমুক স্পেসিফিক টপিক শুড অর মাস্ট সে টক টেল অ্যাবাউট বিকজ রিজন 1 2 3 লিখলাম অথবা থ্রু দি কনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন অফ টেকনিক নাম্বার 1 2 যা যা আছে দিয়ে তুমি লিখে ফেলতে পারো মানে তোমার যেইভাবে ইচ্ছা লিখতে পারো থিসিস স্টেটমেন্টের কয়েকটা তোমাকে সেন্টেন্সের আইডিয়া দিলাম তারপরে থিসিস স্টেটমেন্ট বাবা থিসিস প্যারাগ্রাফ না থিসিস স্টেটমেন্ট এটা হচ্ছে একটা সেন্টেন্সে তোমার হোল কম্পোজিশন কি নিয়ে লেখা হবে কোন কোন পয়েন্ট থাকবে এটা তুমি একটা সেন্টেন্সে দিবা এটা মোস্টলি হচ্ছে মানে ওয়ার্ল্ডের সকল বেস্ট কম্পোজিশন এভাবেই লেখা হয় সো তুমি যদি এই টেমপ্লেট ফলো করো তুমি যে কম্পোজিশনটা লিখবে এটা ডেফিনেটলি 10 জনের চেয়ে আলাদা হবে এবং সে তোমার চেয়ে 1 নাম্বার হলেও কম পাবে 5 প্যারাগ্রাফে লেখা উচিত আইডিয়ালি 5টা প্যারাগ্রাফে লেখা উচিত এর বেশি লেখার দরকার নাই তুমি চাইলে 6-7টা করতে পারো প্রবলেম নাই বাট আইডিয়ালি 5টা এনাফ কত পেজ করব কত পয়েন্ট করব 5টা পয়েন্ট করতে পারো পেজ নাম্বার 4 থেকে 5টা 5টা প্যারা করতে পারো পেজ নাম্বার 4 থেকে 5টা প্যারাগ্রাফ আর কম্পোজিশনের মধ্যে পার্থক্য কি প্যারাগ্রাফ হলো কম্পোজিশনের ছোট ভাই প্যারাগ্রাফ এইটুকু হয় এক প্যারায় লিখতে হয় কম্পোজিশন একাধিক প্যারায় লিখতে হয় এত বড় হয় 2 পেজের বেশি লিখতে পারি না সমস্যা নাই কোনো সমস্যা নাই তুমি প্রপার পয়েন্টে লেখো তুমি একটা ইন্ট্রো দাও একটা থিসিস স্টেটমেন্ট দাও তুমি বডি প্যারাগ্রাফ একটা দাও দুইটা দাও তিনটা দাও কনক্লুশন দাও শেষ আচ্ছা আমি এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব না এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব না থিসিস প্যারাগ্রাফ না রে বাবা থিসিস স্টেটমেন্ট এক বাক্যে সব বলা ফিক্সড ফরম্যাট কি লিখলে নাম্বার কাটবে না ফিক্সড ফরম্যাট লিখলে নাম্বার কাটবে কেন ফিক্সড ফরম্যাটই তো মেইন আমি ওটা তোমার নিজের ফেসবুকের ক্যাপশন অবস্থা এটা আমার কিছু করার নাই তোমার নিজের ফেসবুকের সেটিং বারে গিয়ে ক্যাপশন আছে ওটা অফ করে দাও তাহলে বাংলা ক্যাপশন আসা বন্ধ হয়ে যাবে ওটা আমি কিছু করতে পারবো না স্মল কম্পোজিশন প্যারাগ্রাফের সমান মানে জীবনও স্মল কম্পোজিশন প্যারাগ্রাফের সমান না স্মল কম্পোজিশনও তোমাকে একাধিক প্যারায় লিখতে হবে প্যারাগ্রাফ এক প্যারায় লিখতে হবে আপু এটা আবার কি কম্পোজিশন কি পয়েন্ট দিয়ে লিখতে না পয়েন্ট উল্লেখ করা যাবে না তুমি যদি ইন্ট্রোডাকশনের সময় লিখো যে ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 এভাবে লেখা যাবে না বিনা পয়েন্টের নাম উল্লেখ করে জাস্ট প্যারায় লিখতে হবে পয়েন্টের নাম উল্লেখ করা যাবে না পয়েন্টের নাম উল্লেখ করলে কেটে দিবে না 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 একদম না ভুলেও এই কাজ করবা না কম্পোজিশনের নাম পয়েন্টের নাম লেখা লাইক ইন্ট্রোডাকশন ডেসক্রিপশন কনক্লুশন একদম না ভুলেও না আপু সাইড প্লিজ কোথায় যাব নেমে যাব আদারওয়াইজ তো দেখতে পাবা না দাও স্লাইড থেকে স্ক্রিন থেকে নেমে গেলাম যাও আব্দুল্লাহ অনেক পরে ক্লাসে জয়েন করছে জন্য জানে না আমার নাম কি কম্পোজিশন আইডিয়ালি 250 ওয়ার্ডের হয় আপু আইডিয়ালি 250 ওয়ার্ডের হয় তুমি 250 ওয়ার্ডের মধ্যে লিখো 250 থেকে 300 আচ্ছা দিস ইজ ইন্ট্রোডাকশন হয়ে গেলে বইলো চেঞ্জ করে দিব কোনগুলা বেশি ইম্পর্টেন্ট সাজেশনে দেওয়া আছে কোর্সে এনরোল করো সাজেশন পেয়ে যাবা লেকচার শিটটাই সাজেশন
প্যারা না দিলে কিছু হবে? প্যারা না দিলে প্যারাগ্রাফ হয়ে যাবে, প্যারা দেওয়া মাস্ট। 5 প্যারায় কি 12 মার্ক দিবে? 5 প্যারা হচ্ছে আইডিয়াল, প্যারাতে তো মেইন না, মেইন হচ্ছে তোমার কতটুকু ডিটেলস তুমি দিতে পারতেছো। সো তুমি যদি ডিটেলস কম দাও তাহলে তুমি প্যারা বেশি দিলেও লাভ নেই, কিন্তু 5 প্যারা তো একদম আইডিয়াল। 200 ফিক্সড, আপনাদেরকে 200 লিখে দিছে যে 200 ওয়ার্ডে হইতে হবে? ইংলিশে ধরা খাবো? কেন ধরা খাবেন? আড়াইশো ওয়ার্ড লিখলে কিছু হবে কিনা? হ্যাঁ, না হবে না কেন, অবশ্যই হবে। 250 ওয়ার্ড লিখলেই তো পারফেক্ট। অ্যাটলিস্ট কত পেজ লিখতে হবে? 3 থেকে 4 পেজ লেখো। আপু এটা হয়ে গেলে আমাকে একটু বলো, আমি স্ক্রিনে আসবো। আর কারো কোনো কিছু? কম্পোজিশনের লাস্টে কি ফিনিশিং লাইন দিব? অবভিয়াসলি কনক্লুশন ইজ আ মাস্ট। তুমি যদি প্যারাগ্রাফ কম্পোজিশন পুরোটা লেখা শেষও না করতে পারো, কনক্লুশন বা ফিনিশিং টাচ দিবাই, তাহলে বোঝা যাবে যে তুমি অ্যাটলিস্ট ফিনিশ করার ট্রাই করছো, তোমাকে একটা ভালো নাম্বার দিবে। তুমি যদি অর্ধেক ছেড়ে দাও তাহলে তোমারটা ইনকমপ্লিট দেখাবে, এবং ইনকমপ্লিটে কিন্তু নাম্বার কম আসবে আপু। 200 ওয়ার্ডের দেওয়া, ঠিক আছে, তাহলে 200 ওয়ার্ড লিখবা। আমি কোথাও আসলে 200 ওয়ার্ডের কম্পোজিশন তো 200 ওয়ার্ডে লিখতে বলছে, আমার শুধু কম্পোজিশন লেখা ছিল এনসিটিভির ইনস্ট্রাকশনে, 200 ওয়ার্ডটা লেখা ছিল না। যদি তুমি 200 ওয়ার্ড লেখো তো পারফেক্ট। ওকে, চেঞ্জ করব, ঠিক আছে। নেক্সট স্লাইড প্লিজ। ইয়েস, হিয়ার দ্য নেক্সট স্লাইড। আমাদের দেওয়া আছে 200 ওয়ার্ড লিখতে, ঠিক আছে। যদি বলা হয়ে থাকে যে আপনারা 200 ওয়ার্ড লিখবেন, লেখেন, কোনো সমস্যা নাই। অ্যাট লিস্ট 200 ওয়ার্ড, এক্স্যাক্টলি, এটা অ্যাট লিস্ট 200 ওয়ার্ড। আমিও তাই জানি যে অ্যাট লিস্ট 200 ওয়ার্ডের লিখতে হবে, এক্স্যাক্ট 200 ওয়ার্ডের না, মানে মিনিমাম তোমাকে 200 ওয়ার্ড লিখতে হবে। তুমি 300 ওয়ার্ড পর্যন্ত যেতে পারো, বাট আমি সাজেস্ট করতেছি তুমি 250 ওয়ার্ডের মধ্যেই থাকো। সাজেশন কোর্সে আছে আপু, সাজেশন কোর্সে আছে। দুইশো এর কম হলে সমস্যা নাই, 200 এর কম হলে বেশি ছোট হয়ে যাবে আর কি, দ্যাটস দ্য ইস্যু। না, 200 শব্দ অ্যাট লিস্ট বলছে, তুমি চাইলে 250 লিখতেই পারো ইজিলি, বাট 300 ক্রস করো না। চোখের দেখায় তো বোঝা যায় মানুষ 200 লিখছে না 300 লিখছে, তাই না? না, বর্তমানে রচনার ক্ষেত্রেও ভূমিকা লেখা যায় না। ঠিক আছে, তারপরেরটাই আমি এতক্ষণ কম্পোজিশনই বুঝাইলাম, এখন যদি বলো কম্পোজিশনের সমস্যা, তো সমস্যাই। দিস ইজ দি লাস্টের আগেরটা। এই তো আর কিছুক্ষণে লাইভ শেষ করবো, যেহেতু আমার পড়ানো শেষ, আপনাদেরকে টেমপ্লেটস দেওয়া শেষ। আমার মেইন টার্গেট ছিল আজকে রাইটিং এর জন্য টেমপ্লেটস দেওয়া, সো টেমপ্লেট দিয়ে ফেলছি। পিন কমেন্টে যে কোর্স আছে সেইটা আপু, না 365 ওয়ার্ড যদি লেখেন তাহলে নাম্বার কেটে দিবেন। স্ট্যান্ডার্ড লেভেল লিখলে জীবনেও নাম্বার দিবে না, না কাটবে না? কি বললেন বুঝিনি। কোন লেভেল পর্যন্ত ইংলিশ ভোকাবুলারি ইউজ করবো? আপনি যদি অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি পারেন তাহলে দেন। ভোকাবুলারি লেভেল তো এখানে মানে ম্যান্ডেটরি না। কনক্লুশন কিভাবে লিখবো? এইভাবে, তুমি এভাবে কনক্লুশন লিখতে পারো। দিস ইজ দি আইডিয়া অফ রাইটিং কনক্লুশন। তুমি এভাবে কনক্লুশন লিখতে পারো, কোনো সমস্যা নেই। সরেন প্লিজ। ঠিক আছে, সরে গেলাম। আপু পোয়েমের ক্লাস হবে না? হবে তো, বললাম তো নেক্সট ক্লাসটা পোয়েমের হবে। ওকে, কিসের সাজেশন চান বলেন? আপু সবগুলা থেকে কমন দিয়ে দেন। হাউ অ্যাবাউট আপু লিখে দিয়েছি খাতায়। আপু বাংলা রচনা কি পয়েন্ট করে লিখতে হবে না?
না আপু, বাংলা রচনাতেও মনে হয় না পয়েন্ট লিখতে হবে, বাট এটা বাংলার ক্লাসের ভাইয়াদেরকে জিজ্ঞেস করলে বেশি ভালো হয়। How can I keep track of my words? What sort of track do you want to keep? Highest কত ওয়ার্ড লেখা যাবে? Highest 300। বানিয়ে বানিয়ে স্টোরির নাম দেওয়া যাবে? হ্যাঁ যাবে। ফেবলস গুলাতে স্টোরির নাম বানিয়ে দিয়েন না, বাট যদি মানে আনকমন পড়ে তাহলে বানিয়ে দেওয়া যাবে। ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, প্র্যাকটিস ছাড়া উপায় নেই। অনেক মানুষ একসাথে ঢুকতেছো তো এজন্য 404 নট ফাউন্ড দেখাচ্ছে। একটু রয়ে শয়ে একটু পরে ট্রাই করো, তাহলে পেয়ে যাবা। ইন্ট্রোডাকশন কি লিখবো? শুরুতেই দেখাইছি আপু ইন্ট্রোডাকশন কি লিখবা। 250 ওয়ার্ড কি পারফেক্ট হবে? একদম পারফেক্ট হবে মাইমুনা, একদম পারফেক্ট হবে। ওকে, এরই মাধ্যমে আমার আজকের পড়ানো কিন্তু শেষ। কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে সেটা আমাকে এখন করো, শুধুমাত্র রাইটিং এর উপরে কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে সেটা আমাকে করতে পারো। কিভাবে কি প্র্যাকটিসের সময় কম? প্র্যাকটিসের সময়টাই এখন। তুমি এখন যা করবা সব প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি? চর্চা করা। পরীক্ষার আগ পর্যন্ত তুমি এখন থেকে শুরু করে একদম পরীক্ষা যেদিন দিবা তার আগ পর্যন্ত যা করবা সবই রিভিশন, সবই প্র্যাকটিস। ইংলিশে তুমি স্পেসিফিকলি কি রিভিশন করবা? তুমি গ্রামার গুলাকে রিভিশন করবা, দ্যাটস অলসো প্র্যাকটিস। তুমি রাইটিং রিভিশন দিবা, সেটাও প্র্যাকটিস। তুমি ফার্স্ট পেপার গুলাকে রিভিশন দিবা, সেটাও কিন্তু প্র্যাকটিস। সো এভরিথিং ইজ গোজ আন্ডার প্র্যাকটিস। চর্চা করা। তুমি বাংলা, ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান, সমাজ সবই কিন্তু চর্চা করতেছো। ফর্মাল লেটার গুলো কয় পেজ লেখা যাবে? ফর্মাল লেটার বলে দিয়েছে আপু 2 পৃষ্ঠার বেশি না, এরকম 2 পৃষ্ঠার বেশি না। দ্যাট মিনস তুমি চেষ্টা করবা এরকম ভাবে এপিট এপিট খাতা যেগুলো থাকে আর কি, খাতা একদম বরাবর, যাতে এরকম 2 পেজের বেশি লেখার দরকার নাই। হোয়াট এক্সট্রা ডিটেলস টেমপ্লেট? এক্সট্রা ডিটেলস তো তোমরা দিবা। এখন ধরো তোমার প্যারাগ্রাফ কম্পোজিশন আসছে দ্য ওয়ান্ডার্স অফ সায়েন্স, এটা তো তুমি তোমার মতো লিখবা। এইম ইন লাইফ, ওই ডিটেলসও তুমি দিবা। তারপরে ধরো যদি আসে মাই ফেভারিট চাইল্ডহুড মেমোরি, তাহলেও সেটা তুমি নিজের মতো করে দিবা। অথবা যদি আসে জুলাই আপরাইজিং, সেটাও তো তোমাকে নিজের মতো করেই দিতে হবে, তাই না? সো all the details you are going to provide, it's on up to you, but I am just giving you a template to write before the details. মানে তোমার একটা introductory sentence তোমাকে দিয়ে দিচ্ছি, you just need to learn, memorize, think about the include topic of the include details of the topic. ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমার দোয়া তো সব সময় তোমাদের সাথে থাকবে। ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপটাতে আমি এই স্লাইডটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপু। You should not use your real email ID or address. You should not. এটা উচিত না। এতে যেটা হবে যে তোমার মেইন খাতার মধ্যে সমস্যা হতে পারে। কম্পোজিশন কোনগুলা পড়া উচিত? খুবই খুবই কঠিন প্রশ্ন। আই হ্যাভ নো ক্লু। সাজেশন দিছি, বোর্ডে এই পর্যন্ত যা যা আসছে সেগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো। অথবা ধরো রিসেন্ট টপিকস যেগুলা, জুলাই আপরাইজিং ইজ আ ভেরি বিগ টপিক রাইট নাও, পলিটিক্যাল ইমব্যালেন্স গুলা, অথবা সব সময় আসে এরকম লাইক এম ইন লাইফ, জার্নি বাই বোট, জার্নি উইথ এনিথিং, বাস, বোট, ট্রেন, অথবা ধরো চাইল্ডহুড মেমোরি আসলো, ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট, পেশেন্স, পাংচুয়ালিটি, এগুলা নিয়েও আসতে পারে। এগুলা সম্পর্কে তোমার ভালো আইডিয়া রাখলে খুব ভালো হয়। আপু স্টোরি, সরি বুঝি নাই। কম্পোজিশনে নিজের ক্লাসের কম্পোজিশনে অ্যাপ্লিকেশনে নিজের ক্লাসের রোল লিখলে হবে? হবে। তুমি ফার্স্ট হলে ফার্স্ট লেখো, সেকেন্ড হলে সেকেন্ড লেখো, সমস্যা নেই। ট্র্যাডিশনাল এর অর্থ কি? সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী।
স্টোরি কি নিজের মতো লেখা যায়? অবশ্যই স্টোরি নিজের মতো লেখা যায়, সমস্ত কিছু নিজের মতো লেখা যায়, কেউ তোমাকে মারবে না। স্টেপটা বুঝিয়ে দিন। কিসের স্টেপ বুঝাবো বাবা, সেটা বলেন আমাকে। অ্যাপ্লিকেশন কি ফার্স্ট পেপার? বুঝি নাই। হ্যাঁ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অ্যাকচুয়ালি এটা 40-40 করে হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন আর কি, 50-50 না। শোনো, এবার ইংলিশ পরীক্ষাটার বিভাগটা হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রাইটিং। রাইটিংটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই আসছে, এই জন্য আলাদা রাখছে। সো তোমার মেইন কম্পোনেন্টস আর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রাইটিং, ঠিক আছে? এইভাবে ভাগ করা। তোমার কম্পোজিশনের কম্পোনেন্টস এর নাম্বার কমছে, বাট কম্পোনেন্টস কমে নাই, উপাদান কমে নাই। ওকে, স্টোরি। হ্যাঁ, স্টোরিতে হেডলাইন দেওয়া জরুরি, যে কোনো রাইটিং এ হেডলাইন বা টাইটেল দেওয়া জরুরি, মোরাল দেওয়া স্টোরিতে জরুরি না, বাট কোয়েশ্চেনে দেওয়া পার্টটা স্টোরির জন্য লিখে তারপরে স্টোরি শুরু করাটা হচ্ছে বেস্ট একটা উপায়। সো এটাই করবা। কম্পোজিশন কত পেজ লিখবো বলে দিছি অলরেডি, 3.5 থেকে 4 পেজের মধ্যে লেখা শেষ করা আপু তোমার জন্য খুবই ভালো হবে। ফার্দার তোমার যদি কোনো প্রবলেম থাকে, সাজেশন পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, প্লিজ কল 16910। 16910 তে ফোন দিলে তোমাকে এটার সলিউশন করে দেওয়া হবে আপু। রাইটিং পার্টের মেইন কি ইনফরমেশন থাকবে? রাইটিং পার্টের মেইনটাই হচ্ছে ইনফরমেশন দেওয়া এবং প্রপার ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? ইয়েস, সো রাইটিং পার্টের মেইনটাই হচ্ছে ইনফরমেশন দেওয়া, প্রপার ইনফরমেশন দেওয়া। আজকের মতো আমরা এখানেই শেষ করি আপু। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করবো স্লাইডটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং এন্ড তোমাদেরকে অল দ্য ভেরি বেস্ট ফর ইউর বৃত্তি। ওকে, বাই।